আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। গত ক্লাসে আমাদের আলোচনা ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 410 ধারা পর্যন্ত, তাই না? 410 পর্যন্ত আলোচনা ছিল। ফৌজদারি কার্যবিধি আইনের 400, তাহলে আজকে 12 ধারা থেকে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধি আইনের 412 ধারা থেকে। আচ্ছা, গত ক্লাসগুলো কেমন ছিল একটু শর্ট টাইমে? ফৌজদারি কার্যবিধি আইনের 337 থেকে একটু রিভিশন দেওয়া যাইতে পারে। অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব দেওয়ার ক্ষমতা, অথবা তার একটু আগে থেকে বলা যেতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের 20 নম্বর অধ্যায় ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের বিষয়ে। যদি মামলার, আজকে এই বিষয়টা আবার ক্লাসে এখানে গিয়ে পাবেন যে অব্যাহতি কখন হয় আর খালাস কখন হয়, ডিসচার্জ কখন হয়, খালাস কখন হয়। আজকে এরকম আলোচনার ব্যাপার একটা আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 241-এর যদি নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় ব্যবস্থা গ্রহণ করার মতো কারণ নাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? অব্যাহতি দিতে হবে। ব্যবস্থা গ্রহণ করার মতো যদি কারণ থাকে তাহলে চার্জ গঠন করতে হবে। 42, দোষ স্বীকার করলে তাকে কেন দণ্ড দেওয়া হবে না কারণ দর্শাইতে হবে বা দণ্ড দিতে হবে। 43, যদি দোষ স্বীকার না করেন তাহলে কি করতে হবে? মামলার বাদী পক্ষ যারা আছে তাদের এবং আসামির আত্মপক্ষ সমর্থন এগুলা নিতে হবে। 244, তারপরে দণ্ড বা খালাস, তাই না? ফৌজদারি কার্যবিধির 245, ফরিয়াদি যদি না থাকেন তাহলে মামলার বিচার বন্ধ করতে পারবেন সাধারণত, তবে আদালত ইচ্ছে করলে বিচার কার্যক্রম চালা যাইতে পারেন। ফরিয়াদি যদি সরকারি কর্মচারী হয় তাহলে মামলা পরবর্তী দিন ধার্য করতে পারবেন। এবং মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় তাহলে নালিশ প্রত্যাহার করতে পারবে। এবং নালিশ যদি মিথ্যা, ভিত্তিহীন বা তুচ্ছ বিরক্তিকর হয় তাহলে তাকে অব্যাহতি প্রদান করবেন এবং কৈফিয়ত তলব করবেন এবং তাকে জরিমানা করবেন, তাই না? মাথা করে একটু মনে রাখবেন, শুধু তাই হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 251 দ্বারা, সরি 250, এরপরে 260 দ্বারা কি মামলা? সংক্ষিপ্ত বিচারের কতিপয় মামলা। কোনো মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের কম কারাদণ্ড হইতে পারে এমন অপরাধের ক্ষেত্রে। বাটখারা সম্পর্কিত অপরাধ, চুরি, গৃহ থেকে চুরি, চাকর কেরানি কর্তৃক চুরি করার অপরাধের ক্ষেত্রে। অনিষ্ট সম্পর্কিত অপরাধ, অপরাধজনক অনধিকার প্রবেশের অপরাধ। তারপরে আপনার অনিষ্ট সম্পর্কিত অপরাধ, 323-এর আঘাতের অপরাধ ইত্যাদি অপরাধগুলোর বিচার সংক্ষিপ্তভাবে করতে পারবে প্রথম শ্রেণীর যারা ম্যাজিস্ট্রেট এরা বা মেট্রোপলিটন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটরাও করতে পারবে 323-এর অপরাধের ক্ষেত্রে, গণ উপদ্রব সম্পর্কিত অপরাধ, ভীতি প্রদর্শন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে। আচ্ছা, দণ্ডবিধি আইনের ফৌজদারি কার্যবিধির 262 দ্বারা ম্যাজিস্ট্রেট বা 20 নম্বর অধ্যায়ের বিধানগুলো অনুসরণ করতে হবে। কত বছরের বেশি দণ্ড দেওয়া যাবে না, 2 বছরের বেশি দণ্ড প্রদান করা যাবে না। 262, দায়রা আদালতে বিচারের বিষয়ে। দায়রা আদালতে বিচার একদম শর্ট কথা হচ্ছে এই জায়গাগুলা, এএসআই থেকে এএসআই পরীক্ষা দিবেন অনেকেই, পরে আপনার যারা কনস্টেবল থেকে এএসআই তারাও পরে দিবেন। যদি মনে করেন যে আপনার খুব বেশি জটিলতা সৃষ্টি হচ্ছে, যে এগুলা কোনোভাবেই নিতে পারতেছে না, সহজ কথা একদম, যে এই জায়গাগুলো আপনার ফৌজদারি কার্যবিধি আইনের এই যে 20 নম্বর অধ্যায়, 22 নম্বর অধ্যায়, 23 নম্বর অধ্যায়, এগুলো কোনোভাবে আমি টাচ করতে পারতেছি না, আমার জন্য কষ্টকর হচ্ছে, তাহলে আপনি বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? এমসিকিউ প্রশ্ন আসলে এখন আপনি ক্যাপচার করতে পারবেন, আপনি বুঝে ফেলবেন যে এটা আমরা পড়ছিলাম। ঠিক আছে, এটা পড়ছিলাম যে দুইটা পক্ষের ভিতরে যখন যুক্তিতর্ক হবে তখন এটাকে আইনের ভাষায় কি বলা হয়? সওয়াল জবাব বলা হয়, জেরা বলা হয়, বুঝলেন না? এরকম তাহলে আপনি বুঝবেন যে এটা সওয়াল জবাব। এরকম আপনি কিন্তু অটোমেটিকলি বুঝতে পারবেন, যদি এগুলো নিয়ে চাপ নিয়ে পরামর্শ করার কোনো কারণ সাধারণত নাই। তবে
এখন আমার কথা হচ্ছে বিষয়টা এরকম যে আমি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন আসবে, আমি পড়াবো না এমন কোনো জায়গা থাকবে না। কথা বুঝাতে পারছি? এখন নেওয়ার ক্যাপাসিটি হয়তো সবার সমান না হতে পারে, তবে আমি বলে দিচ্ছি যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, মাইনাস করার কোনো সুযোগ নাই। আবার এই জায়গাগুলো গুরুত্ব কম, আপনি ইচ্ছা করলে হাইড করতে পারেন। এবং আমাদের এখন ধরেন আপনি এটা টেনশন করতে গিয়ে আপনার পড়া নষ্ট হয়ে যাওয়ার চাইতে আবার 2 দিন পরে শাক কয়েন শুরু হবে, তাহলে ফৌজদারি শেষ করে শাক কয়েন দণ্ডবিধি এগুলো পড়া ভালো না? পড়া ভালো। পরে আস্তে আস্তে রিভিশনে দেখবেন ওই জায়গাগুলো আপনার ভিতরে কি হয়ে গেছে, আবার চলে আসছে ইনশাল্লাহ। ঠিক আছে? অর্থাৎ আপনি এখন পড়বেন না, আপনার জন্য জটিল হয়ে গেছে, পড়তে হবে, আপনাকে পড়াশোনা করেই পদোন্নতি নিতে হবে, টুডে অর টুমোরো। ঠিক আছে? আপনাকে পড়তে হবেই, এর বিকল্প নাই। তবে মূল জায়গাগুলো তো আমরা বলে দিচ্ছি এটা। আবার অনেকেই এক মেসেজ বারবার করতেছে, ওই যে কাগজ একটা বের হইছে যে এএসআই সরাসরি যদি না দেয় সাব ইন্সপেক্টর দেয়, তাহলে এটা আবার কি হলো? আচ্ছা, যদি এএসআই সরাসরি 4,000 নিয়োগ না দেয়, সরাসরি সাব ইন্সপেক্টর, যদি 4,000 সাব ইন্সপেক্টর দেয়, তা তো আরো এটা এটা তো ডাবল ডাবল সুখবর। এটা এটা ডাবল সুখবর না? কিভাবে ডাবল সুখবর? যারা এএসআই থেকে সাব ইন্সপেক্টর কষ্ট করতেছে তারাও হচ্ছে, ধরেন তাহলে 4,000 যদি নিয়োগ দেয়, সরাসরি তো হবে না, 4,000 এএসআই হবে, তাহলে 2,000 নিয়োগে হবে, এএসআই থেকে সাব ইন্সপেক্টর হবে, 2,000 নিয়োগ দিবে। বোঝার চেষ্টা করেন বিষয়টা, সিম্পল একদম সহজ সমীকরণ। তাহলে 2,000 যদি এএসআই হয়ে এএসআই থেকে সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্ট থেকে হয়ে যায়, তাহলে তো অটোমেটিক 2,000 কনস্টেবল থেকে এএসআই হইতেছে। হিসাব তো একটা কথা, তাহলে ডাবল লাভ না এটা? অধস্তনদের জন্য ডাবল লাভ হলো যদি এটা বাস্তবায়ন হয়। যেভাবে হোক, যদি এটা বাস্তবায়ন না হয়, তাহলে অন্যদিকে সরাসরি কনস্টেবল থেকে এএসআই পদোন্নতি সূত্রে 2,000 আবার হবে। এটা একটা অপশন। যদি 4,000 সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে হয়, তাহলে 2,000 ডিপার্টমেন্ট থেকে দিতে হবে, এখানে এএসআই থেকে 2,000 সাব ইন্সপেক্টর হবে। তাহলে এই বছর যারা এএসআই পাস করা আছে এরা হওয়ার পরেও আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে। কথা বুঝেন নেই? সহজ। তাহলে এই যদি 4,000 সাব ইন্সপেক্টর হয়, 2,000 যদি ভর্তি হয়, তাহলে যারা বাংলাদেশে যত এএসআই আছে সব সাব ইন্সপেক্টর হয়ে যাবে, যারা পাশ করা আছে। আর সামনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য বোনাস। এখন যদি 2,000 এএসআই থেকে সাব ইন্সপেক্টর হয়ে যায়, তাহলে এই এএস এর ভ্যাকেন্সি গুলো ফিল আপ করবে কে? কে? কাদেরকে? এই আমাদেরকে, যারা কনস্টেবল থেকে পরীক্ষা দেবো তাদেরকে দিয়ে ফিল আপ করতে হবে। অতএব এটা হইলে আরো ভালো, দোয়া করেন যেন এটা হয়। ঠিক আছে? তাহলে সবারই লাভ। এএসআই থেকে যারা এএসআই হবে তাদেরও লাভ, কনস্টেবল থেকে যারা এএসআই হবে তাদেরও লাভ। তবে এটা মোটামুটি নিশ্চিত থাকেন, ডিরেক্ট এএসআই নিয়োগ আর হবে না। এটা এটা মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গেছি যে এটা হওয়ার আর সুযোগ সাধারণত নাই। এবং এটা না হলেই ভালো, আলহামদুলিল্লাহ। না হলে আসলেই ভালো, একদম সব দিক থেকেই ভালো। অতএব এই টেনশন দূর হয়েছে এখন নাকি? এই টেনশন থাকার কোনো কারণ নাই। পদোন্নতি হবে ডিপার্টমেন্টে। আবার হয়তো নতুন নির্বাচিত সরকার আসছে, যদি আবার পুলিশ নতুন জনবল দেয়, তাহলে তো আবার পদোন্নতির হিড়িক পড়ে যাবে। অতএব এই সামনের বছরগুলো পদোন্নতির বছরই, মনে রাখবেন এটা। সামনের যে সময়গুলা, এগুলো পদোন্নতি। যে কোনো সময় দেখবেন বড় জনবল আসতেছে, আবার নতুন করে অনেক পুলিশ সদস্য নিয়োজিত হবে, তখন অবশ্যই পদোন্নতি হতেই থাকবে। অতএব সুযোগ কখন হবে না হবে এটা আমার টেনশন করার দরকার না, আমি পড়তে থাকবো। 10, 20 জন, 50 জন হইলে তার ভিতরে আমি একজন। তাই না? এটা হলো হিসাব। ঠিক আছে? আর বাকি যেগুলো আসবে এগুলো তো বোনাস। ফৌজদারি কার্যবিধি আইনের 265 ক থেকে ঠ। আমি আবার বলতেছি, যদি এই কথাগুলো আপনার মুখস্থ রাখতে গিয়ে অন্য পড়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, 14 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায়, তাহলে এগুলো আপনার জন্য বাদ। এটার জন্য আপনার জেল জরিমানা হবে না। ঠিক আছে? ফৌজদারি কার্যবিধি 265 ক, দায়রা আদালতে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন, খতে উদ্বোধন করবেন, গতে অব্যাহতি দিবেন, গতে চার্জ গঠন করবেন, উমতে দুঃস্বীকারে দণ্ড দিবেন। দুঃস্বীকার না করলে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করবেন, চ নির্ধারিত তারিখে সাক্ষ্য গ্রহণ করবেন, স বর্গীয় যতে হলো খালাস, উমতে হলো কি, সরি, বর্গীয় যত খালাস, যতে হলো আত্মপক্ষ সমর্থন, আর ইহতে হলো সল জবাব, টতে হলো রায়, টতে হলো কি, টতে পূর্ববর্তী দণ্ডাদেশের কথা উল্লেখ থাকলে। আবার ফৌজদারি কার্যবিধি আইনের 337 দ্বারা অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব দিবে, যদি একই অপরাধের মধ্যে থেকে একাধিক অপরাধীর মধ্য থেকে একজন ম্যাজিস্ট্রেট প্রস্তাব দিবে যে আপনি যদি অপরাধের সত্য স্বীকার করেন, যাবতীয় ইতিহাস বর্ণনা করেন, তাহলে আপনাকে কি করা হবে? অপরাধের দায় থেকে অব্যাহতি প্রদান করা হবে। এই মর্মে তাকে ক্ষমার কি দেওয়া হবে? প্রস্তাব দেওয়া হবে 337 দ্বারা। এখন 337-2 আপনার কষ্ট লাগতেছে, সাক্ষী হিসেবে তার জবানবন্দি, এটাতে প্রশ্ন করতে পারবে না, এমসিকিউ। তো এটা আপনি 337-2 যদি নাও পড়েন, পরীক্ষার হলে এই এমসিকিউ প্রশ্ন যদি আসে যে অপরাধের সহযোগী হিসেবে যাকে নিয়োজিত করা হবে, তার জবানবন্দি কি আসামি হিসেবে গ্রহণ করা হবে নাকি সাক্ষী হিসেবে? 337-2 দ্বারা আপনার মনে রাখার দরকার নাই, আপনি নিজেই বুঝবেন যে সাক্ষী হিসেবে তার কি করা হবে? জবানবন্দি
লিপিবদ্ধ করা হবে। পূর্বে থেকে জামিন না দেওয়া হইলে পরে আর তাকে কি করা যাবে না, মামলা শেষ না হওয়া পর্যন্ত জামিন দেওয়া যাবে না। 337-3 এটা আপনার মনে রাখার বিষয় না, এটা অটোমেটিকলি মনে হবে পরীক্ষার হলে। তার মানে খুব সহজ কিন্তু, যদি আপনি এই কঠিনের ভিতরে সহজ খুঁজে বের করে ফেলতে পারেন তাহলে পড়াশোনা সহজ। আর যদি সহজের ভিতরে আপনি খালি কঠিন করতে থাকেন তাহলে খালি কঠিনই হইতে থাকবে, মানে এটা আপনার জন্য জটিলতার সৃষ্টি হইতে থাকবে। কথা বুঝেন না আমি কি বলছি? অতএব এই জটিল জায়গার ভিতরে আপনাকে সহজ খুঁজে বের করতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। আর আমরা যদি সহজ করেই বলার চেষ্টা করতেছি বা আরো সহজ করে দিচ্ছি, যদি আপনি এটাকে আরো বেশি কঠিন করতে চান তাহলে কিন্তু সামনে আরো কঠিন হবে আপনার জন্য। অতএব সহজ, একদম সহজ। কারণ আপনি দেখতেছেন না, এর অনেক আপনি আপনি একটু আশেপাশে লক্ষ্য করেন, চাকরি তো কেউ নতুন না, এমন তো চাকরি না 1-2 বছর 3 বছর। চোখের সামনে এরকম লোকগুলা বাঁচতেছে না যে খুব বেশি একটা বুঝে না, চলাফেরা একদম নর্মাল, আপনার চাইতে কম স্মার্ট ছিল, পদোন্নতি হয়েছে না? এরকম পরে গেল চোখের সামনে লোকগুলা যে আপনার চাইতে সে কম স্মার্ট ছিল, বা অফিসে কাজ করছেন আপনার চাইতে সে দক্ষ বিচক্ষণ কম ছিল, তার কিন্তু হয়েছে কেন? কারণ সে বিষয়টা সহজভাবে নিয়ে নিছে। আপনাকে সহজভাবে নিতে হবে, ঠিক আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 338 দ্বারা অপরাধীর সহযোগী কি ক্ষমার প্রস্তাব দানের নির্দেশ দানের ক্ষমতা, অর্থাৎ পূর্বে তাকে কি করে দিবে, ক্ষমা করে দিবে। 339, 337, 38 দ্বারা শর্ত যদি অমান্য করে তাহলে, বা সঠিক তথ্য প্রদান করে নাই বা গোপন করছে, এটা কে দেখছে? কে? অন্য আসামিরা দেখছে নাকি? অন্য আসামিরা দেখছে? পুলিশ অফিসার? না, পাবলিক প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষ দেখতেছে যেহেতু বেজাল, তাহলে তার বিচার করা হবে কি এই অপরাধের জন্য এবং তার পূর্বের মূল অপরাধের জন্য, কিভাবে? আলাদা বেঞ্চে তার বিচার কার্যক্রম হবে 339-1 দ্বারা। তবে সে যে সঠিক তথ্য প্রদান করে না এটা প্রমাণ করতে হবে কাকে? সরকার পক্ষকে প্রমাণ করতে হবে কিন্তু যে মিথ্যা বলতেছে এটা। 339-2-3 না নিতে পারলেও আপনার কোনো অসুবিধা নেই। দুই হলো কি, এই যে সে যে এতক্ষণ বড় ধরেন আপনি পিকু বড়ুয়া, আপনি কার বিরুদ্ধে? মনিরুলের বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিলেন কি রাজসাক্ষী হিসেবে, তাই না? মানে আপনি বেঁচে যাবেন, মনিরুলের শাস্তি হবে। এখন আদালত দেখছে আপনি মিথ্যা বলতেছেন, এখন পিকু বড়ুয়ার বিরুদ্ধে কি করবে জানেন? এই যে এতক্ষণ যে মনিরুলের বিরুদ্ধে সে যে সাক্ষ্যগুলো দিছে না, এই সাক্ষ্যগুলো পিকু বড়ুয়ার বিরুদ্ধে ব্যবহার করা যাবে, যে আপনি তো এতক্ষণ তার বিরুদ্ধে দিছিলেন, তো এই অপরাধে তো আপনি জড়িত ছিলেন, তাহলে এটা আপনার বিরুদ্ধে এখন কি করা যাবে? ব্যবহার করা যাবে। 339-এর কত? 2। আর এটার জন্য তার সে মিথ্যা তথ্য দিছে, এটার জন্য তাকে অভিযুক্ত করতে গেলে হাইকোর্টের অনুমোদন নিতে হবে 339-3 দ্বারা। 39-1, 2, 3 বাদ, ডাইরেক্ট 339 দ্বারা। 339-ক, বিচারের প্রক্রিয়া। বিচারের প্রক্রিয়া হলো সে সঠিক তথ্য প্রদান করে নাই, এটা যদি সরকার পক্ষ প্রমাণ করতে না পারে তাহলে খালাস দিতে হবে। 339-ক, আসামির অনুপস্থিতি বিচার। 87-88 যাই থাকুক না কেন, জাতীয় একটি দৈনিক বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, এই সময়ের ভিতরে হাজির না হইলে অনুপস্থিতি বিচার কার্যক্রম শুরু করতে হবে। জামিনে মুক্তি লাভের পর বা হাজির হওয়ার পর যদি সে পলাতক থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? পূর্বোক্ত পদ্ধতি অবলম্বন না করে অনুপস্থিতি বিচার কার্যক্রম করা যাবে। 339 সরাই পেন গ এর 1, 2, 2 এর ক, ক, 3 এতগুলো যদি মনে না রাখেন, ডিরেক্ট কত? 339-এর গ। ম্যাজিস্ট্রেট আদালতে 180 দিন, দায়রা আদালতে 360 দিন। বুঝাইতে পারছি বিষয়টা? সব 339 সরাই পেন কত দ্বারা? গ দ্বারা। তারপরে যদি দুই আদালতে মামলা হয় সময় গণনা করতে হবে, এক আদালত থেকে অন্য আদালতে হস্তান্তর হইলে এই সময়ের ভিতরে এই মামলা কি করতে হবে? সম্পন্ন করতে হবে। এরপরে আপনি লিখবেন নির্দিষ্ট সময়ের ভিতরে বিচার কার্যক্রম সম্পন্ন করতে না পারলে জামিনে কি করতে হবে? মুক্তি দিতে হবে। একটা প্রশ্ন আপনারা আমার অনেকেই করে ফেলছেন, যে প্রশ্নটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইনের এই 173-এর খতে বলতেছে, বোঝার চেষ্টা করেন, এই প্রশ্নটা মিনিমাম আমাকে 50 জন লোকে করছেন, যে 173-এর খতে বলতেছে 60 দিনের ভিতরে, 60 দিনের ভিতরে কি করতে হবে? তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। 173-এর খ একে। আবার অনেকে প্রশ্ন করছেন তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের আবার 167-তে বলতেছে 120 দিনের ভিতরে তদন্ত। বুঝছেন প্রশ্নটা কোথায়? বলতেছে ওই 167-তে বলতেছে 120 দিন, আবার 173-এর খতে বলতেছে 60 দিন। তাহলে এখানে এটা কিভাবে হইলো? তো এটা সহজ উত্তর হলো, এই এই জায়গাটা সংশোধনী আসছে, প্রথম কথা এটা আগে ছিল না, এটা একটা। আর ওইটার কথা হলো কি, যে 60 দিনের ভিতরে 173-এর কথা কি বলছে, যে 60 দিন চূড়ান্ত সময় না, আরো সময় বেশি বাড়াইতে পারবে, বেশি কিন্তু কি করতে পারবে? বাড়াইতে পারবে। যুক্তিসঙ্গত সময় পর্যন্ত মেয়াদ কি পাবে? বৃদ্ধি পাবে। তবে ধরেন আরো 60 দিন বৃদ্ধি পাইলো, এখন 120 দিন হয়ে গেল। 120 দিনের ভিতরে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে না পারলে তখন কি করবে? 167-পাশে আদালত আসামিকে কি করবে? জামিনে মুক্তি দিবে। একটা হলো তদন্ত শেষের সময়সীমার বিধান, আর একটা হলো এই নির্দিষ্ট এই সময়গুলোর ভিতরে তদন্ত সম্পন্ন করতে না পারলে কিসের বিধান? জামিনের বিধান। পার্থক্য আছে না? একটু পার্থক্য আছে কিন্তু।
একটু না অনেকটাই পার্থক্য। ফৌজদারি কার্যবিধানের পরবর্তী ধারা হলো 300, কত দ্বারা 340 দ্বারা আসামি কি করতে পারবেন? অ্যাডভোকেটের মাধ্যমে আত্মপক্ষ সমর্থন আনতে পারবেন, সাক্ষী হওয়ার প্রস্তাব দিতে পারবেন। দুই, আসামি নিজের পক্ষে এবং তার সাথে বিচারাধীন যে ব্যক্তি আছে তার পক্ষে কি করতে পারবেন? সাক্ষ্য দিতে পারবেন। 340-এর 3 ধারা, ডিরেক্ট 340 লিখতে হবে। 341-এর দরকার নাই, না পড়লে হবে। 342 দ্বারা আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর যে পরিবেশ সৃষ্টি হবে এই সম্পর্কে তাকে পূর্বেই কোনোরূপ সতর্ক না করে আদালত তার সাফাই সাক্ষ্য গ্রহণের পূর্বে এই বিষয় সম্পর্কে তাকে যে কোনো প্রশ্ন করতে পারবেন। 342-এর 1 দ্বারা এই প্রশ্নের উত্তর যদি না দেয় অথবা মিথ্যা দেয় তাহলে সেই ক্ষেত্রে তাকে নতুন করে দণ্ডিত করা যাবে না। দুই, নতুন অপরাধের আভাস পাওয়া গেলে তার পক্ষে বিপক্ষে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তিন, শপথ গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। 4 দ্বারা, তাই না? 343 না বললে হবে। 344 এগুলো এমসিকিউ, যে কোনো নির্দিষ্ট সাক্ষ্য বা কোনো কিছুর অভাবে যদি কার্যক্রম, দেখছেন আদালতে যে আজকে মামলার কার্যক্রম কি করা হইলো, মুলতবি ঘোষণা করা হইলো পরবর্তী তারিখ, তাহলে আসামিকে আবার হাজতে পাঠাইবে। তাহলে কতদিন সময়ের জন্য? 15 দিন সময়ের জন্য। ঠিক আছে। 344 দ্বারা। 345 দ্বারা হলো আপোষ নিষ্পত্তি, যে ভিকটিম তার অধিকার আছে যদি অপরাধটা আপোষযোগ্য হয় আপোষ নিষ্পত্তি করার। 351 আদালতে যদি কোনো ব্যক্তি হাজির হয়ে যায় সমন পরোয়ানা ব্যতীতই, তাহলে সে সমন পরোয়ানার মাধ্যমে হাজির হইছে মর্মে আদালত নির্দেশ দিয়া তাকে কি দেখাইতে পারবেন? গ্রেপ্তার দেখাইতে পারবেন। 351 দ্বারা। ফৌজদারি কার্যবিধানের 352 দ্বারা আদালতের পরিবেশ উন্মুক্ত থাকবে। 353 দ্বারা ম্যাজিস্ট্রেট আদালতে হোক, সংক্ষিপ্ত বিচারে হোক, দায়রা আদালতে হোক, আসামির বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয়, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আমি আসামি শরীফুল, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন আপনি কবির। কোন মামলা? ম্যাজিস্ট্রেট আদালতে মামলা। আমি আসামি শরীফুল, আমার বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল মামুন। কোন আদালতে? সংক্ষিপ্ত বিচারের মামলা। আমি শরীফুল আসামি, আপনি এএসআই উজ্জ্বল আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন দায়রা আদালতে। যে আদালতই হোক না কেন, আমার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলে আসামি থাকতে হবে অথবা আসামির আইনজীবী কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে। এমসিকিউ প্রশ্ন, যদি কোনো আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হয় তাহলে কার উপস্থিত থাকতে হবে? আসামিকে নাকি আসামির আইনজীবীকে, নাকি দুইটাই সঠিক? তাহলে আসামি অথবা ক উভয়ই। আসামি হইতে পারে অথবা আসামির আইনজীবীর কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের এদিক থেকে মনে হয় মাঝখানে 374 দায়রা আদালতে মৃত্যুদণ্ড দিলে হাইকোর্ট বিভাগে রিপোর্ট দিতে হবে। হাইকোর্টের অনুমতি ছাড়া কার্যকর করা যাবে না। হাইকোর্ট এই সম্পর্কে অনুসন্ধান সাক্ষ্য প্রমাণ নেবে 75। হাইকোর্ট বিভাগ ইচ্ছা করলে এই সম্পর্কে পরবর্তীতে অন্য যে কোনো দণ্ড অথবা নতুন করে বিচার শুরু করতে পারবেন, যে কোনো কার্যক্রম করতে পারবেন, অনেক ক্ষমতা এখানে 376 দ্বারা। আর গর্ভবতী স্ত্রী যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, হাইকোর্ট বিভাগ যদি দেখে এরকম ঘটনা, তাহলে তার মৃত্যুদণ্ড কি করবেন? স্থগিত করবেন অথবা পরিবর্তন করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 382 দ্বারা জরিমানা আদায়ের পরোয়ানা কার্যকর। প্রথমে স্থাবর সম্পত্তি থেকে অনাদায়ে স্থাবর সম্পত্তি থেকে আদায় করার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিতে পারবেন। ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী মনে সরাসরি চলে গেছিলাম 400 দ্বারা, 401 দ্বারা নাকি? সরকার দণ্ডিত ব্যক্তির সম্পূর্ণ বা আংশিক দণ্ড স্থগিত বা মওকুফ করতে পারবেন। 401-এর 1, দণ্ড প্রদানকারী হাকিমের সাথে পরামর্শ করবেন। 401-এর 2, 401-এর 3, যে শর্তে দণ্ড স্থগিত মওকুফ করা হয়েছে সেই শর্ত অমান্য করলে তাকে কি করবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। এটার সাথে 401-এর সাথে একটা বিধি বলছিলাম, মনে আছে কিনা জানি না, মনে রাখবেন। 1120 বিধি। হ্যাঁ, আর 401-এর সাথে এই ফৌজদারি কার্যবিধি আইনের এই 401-এর 3-এর সাথে দণ্ডবিধি আইনের কত 227, পুলিশ প্রবিধানের 316 বিধি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। আমি জানি না, আল্লাহ পাক এর ইচ্ছা, যদি আল্লাহ সুস্থ রাখে আমাদের জীবিত রাখে, এই কথাগুলো শত শতবার শুনবেন। আপনি কথা বুঝেন নাই? আপনি যদি মনে রাখতে নাও চান, আপনি বাদ দিয়ে দিবেন, আজকে 2 দিন পরে দেখবেন অটোমেটিকলি যেগুলো বাদ দিয়েছেন আস্তে আস্তে আবার আপনার কাছে আসতেছে, এরকম কিন্তু হবে। কারণ আমাদের তো রিভিশন চলবে, রোজার মাস। বলছিলাম যে কোনো রিভিশন না দিয়ে ক্লাস করাবো, কিন্তু আমি এটা পারি না, আমার এটা অভ্যাস নাই। আমি 2 4 5টা দ্বারা হলে রিভিশন দিতে হয়, নাহলে আমি ক্লাস শুরু করতে পারি না। কারণ আমার কাছে মনে হইতে থাকে যে আপনারা ভুলে যাচ্ছেন, আপনারা দুর্বল হয়ে যাচ্ছেন, পূর্বের পড়াগুলো মিস হয়ে যাচ্ছে, আমি এটা ভাবি সবসময়। এরকমটা মনে হয়, আসলে হয়তো আপনাদের ক্ষেত্রে এরকমটা হয় না, কিন্তু আমার ধারণাটা সারা বছর এরকম থাকে যে আপনারা মনে হয় ভুলে যাচ্ছেন, মনে হয় দুর্বল হয়ে যাচ্ছেন, মনে হয় বিচলিত হয়ে যাচ্ছেন। এই জন্য এগুলো রিভিশনটা রাখা লাগে। মাঝে মাঝে লম্বা রিভিশন দিবেন, মাঝে মাঝে শর্ট ভার্সন গুলা শুধু হেডিং গুলা বলে যাবেন। কিন্তু রিভিশন আপনাকে কি করতে হবে? আপনি যত লোক ভালো রেজাল্ট করছে, যদি তাদের আপনার কাছের লোক হয়, যদি বলেন যে ভাই আসলে সত্যটা কি, মানে আপনি কি করছিলেন, আপনার এত ভালো রেজাল্টের মূল রহস্য কি, যদি একদম গভীর থেকে আপনাকে বলে দেয়, তাহলে 2টা কথা বলবে, যে ক্লাসের পরীক্ষাগুলো দিছিলাম আর আমি প্রচুর রিভিশন দিতাম।
আর যদি আরেকটা কথা বলে, তাহলে আমি গ্রুপ স্টাডি করতাম। এই তিনটা নিয়মের বাইরে ভালো রেজাল্টের আর কোনো নিয়ম নেই। দিবে আল্লাহ, কিন্তু রিভিশন মাস্ট, গ্রুপ স্টাডি, আর হচ্ছে ক্লাসের পরীক্ষায় অংশগ্রহণ। আপনি এগুলো করে দেখেন, যদি আপনার রেজাল্ট না হয়, তাহলে এটা হতেই পারে না। হয়তো আল্লাহ পাক তকদিরে না লিখলে সেটা ভিন্ন কথা, কিন্তু এই নিয়মগুলো ফলো করলে আপনার রেজাল্ট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনি কি মনে করছেন এগুলা মানে আমি করব আপনি বললেই হয়ে যাবে? না, এটার জন্য আপনাকে পরিশ্রম করে যেতে হবে, র্যান্ডম কন্টিনিউ আপনাকে পরিশ্রম করতে হবে। কিন্তু এই রিভিশন দেওয়া কিন্তু অনেক কঠিন। সামনে সারা দিন পড়া ভালো লাগে, কিন্তু পূর্বের পড়াগুলো রিভিশন দিতে কিন্তু ভালো লাগে না। এটা একটা বাস্তব জিনিস, সবার ক্ষেত্রে এরকমটা ঘটবে। কিন্তু আপনাকে এই বইটাকে জয় করতে হবে। এই বইটাকে কি করতে হবে? জয় করতে হবে। একবার যদি টানা 15 থেকে 20 দিন রিভিশনের প্র্যাকটিস করে ফেলেন, আপনি রিভিশন না দিলে আপনার ভালোই লাগবে না, খুব খারাপ লাগবে যে হ্যাঁ হ্যাঁ, এটা কি হয়ে গেল, আজকে তো আমি রিভিশন দিতে পারলাম না। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি এর পরবর্তী ধারা হলো 402, দণ্ড পরিবর্তন করতে পারবেন। 402 এর রাষ্ট্রপতি কর্তৃকও পারবেন, তবে শুধুমাত্র মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। 403, একই অপরাধে একবার দণ্ড বা খালাস পাইলে এই অপরাধের জন্য নতুন করে বিচার করা যাবে না। ফৌজদারি কার্যবিধি 403 এর 1, 2 আলাদা চার্জ গঠন করা যায়, তো এমন ক্ষেত্রে পারবে। 3 হলো আদালত জানে না তাকে প্রথম অপরাধের শাস্তি দেওয়ার জন্য, যদি ওইখান থেকে কোনো অপরাধের উদ্ভব ঘটে, এটার জন্য নতুন করে বিচার করা যেতে পারে। আরো আছে, ওগুলো দরকার নেই আপনার এখন। ফৌজদারি কার্যবিধি আইনে 403-এর একটা কথাই মনে রাখবেন: একবার দণ্ডিত হইলে বা খালাস পাইলে তার জন্য কি করা যায় না? নতুন করে বিচার করা যায় না। এই আইনের বিধান অনুসারে বা নিয়ম অনুসারে না হইলে কোনো অপরাধের বা কোনো মামলা বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। ধারা কত? 404। না নিলেও চলবে। 405, কুক্ষিত সম্পত্তির বিরুদ্ধে আপিল। কত ধারা? 405 ধারা। তাহলে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায়? 405 ধারা আপিল করা যায় না কিসের বিরুদ্ধে? 89 ধারার আদেশের বিরুদ্ধে। 406 ধারা শান্তিরক্ষা সদাচরণের মুচলেকার বিরুদ্ধে কি করা যায়? প্রশ্ন আসবে যে ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে আপিল করা যায়, আপিল করা যায় না, এমন তিনটি 6টি ক্ষেত্র সম্পর্কে লিখুন। তাহলে 405 আপিল করা যায় কিনা? কিসের বিরুদ্ধে? কুক্ষিত সম্পত্তির বিরুদ্ধে। 406 শান্তিরক্ষা সদাচরণের মুচলেকার বিরুদ্ধে। যাবে না? যাবে। সামনে গিয়ে আরো পাবেন কিছু। 406-এর ক মিলা নিতে পারেন। এটা কিসে জানেন? ওই যে জামিনদার প্রত্যাখ্যান করে দেয়, যদি বই দাঁড়ান আপনাদেরকে পড়াই নাই, ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় জামিনদার প্রত্যাখ্যান করে? মানে ফৌজদারি কার্যবিধি আইনের 122-এ বলা আছে শান্তিরক্ষা সদাচরণের মুচলেকায়। তাহলে আমার পক্ষে জামিনদার হলো কি? উজ্জ্বল। এখন ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে বলতেছে উজ্জ্বলকে জামিনদার নেওয়া যাবে না, প্রত্যাখ্যান করে দিলাম। উজ্জ্বল এটার বিরুদ্ধে আপিল করতে পারবে। ফৌজদারি কার্যবিধির 406-এর শ টাইপের ক ধারা। 407, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে যুগ্ম দায়রা জজের কাছে আপিল, সরি মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে আপিল। 400, ফৌজদারি কার্যবিধি আইনের 400 কত ধারা? ফৌজদারি কার্যবিধি আইনের 407 ধারা। 408 ধারা হলো যদি একজন, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে তো নামাজ শেষ করে আসলাম না। হুম, হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষে কথা বলতেছি। ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 408 ধারা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করবেন? দায়রা আদালতে। তবে দুইটা ক্ষেত্রে হাইকোর্টে করা যায়, তাই না? রাষ্ট্রদ্রোহ অপরাধের বিচারের ক্ষেত্রে 5 বছরের অধিক দণ্ড প্রদান করলে। 409, দায়রা আদালতে আপিল করলে আপিলের শুনানি যেভাবে হবে। ফৌজদারি কার্যবিধি 410 দ্বারা দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করবেন? দায়রা আদালতের উপরে তো আর কোনো আদালত নেই। আপনার জেলা শহরের সবচেয়ে বড় আদালত কোনটা? দায়রা আদালত। দায়রা আদালত না? জেলা শহর বলেন, মহানগর বলেন, সবচেয়ে বড় আদালত কোনটা সাধারণত? দায়রা আদালত। দায়রা আদালতের উপরে যদি আসেন তখন আর কোথায় চলে আসবে? হাইকোর্ট বিভাগে, তাই না? হাইকোর্ট বিভাগে চলে আসবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিভাগ কয়টা মনে আছে না? কয়টা বিভাগ? দুইটা বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। এই পর্যন্ত ছিল। আচ্ছা, এই তো শেষ আজকে আর আগামীকালকে ক্লাসে ফৌজদারি কার্যবিধি শেষ ইনশাল্লাহ। ঠিক আছে, একদম শেষ প্রান্তে চলে আসছি আমরা। ফৌজদারি কার্যবিধি আইনের 412 ধারা, আসামি যদি দুঃস্বীকার করে ফেলছে যে আমি এই অপরাধটা করছি, তাহলে এটার জন্য একটা আদেশ বা রায় হয়েছে। এখন পরবর্তীতে আবার এই আসামি বলতেছে আমি এটা মানি না, দণ্ড।
আপনি কেন মানেন না? আপনি দুঃস্বীকার করছেন বিদায় তো আপনাকে এই দণ্ড দেওয়া হয়েছে, তাই না? তাহলে আদেশের বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না। 400 কত দ্বারা? 12 দ্বারা। এর কোনো ব্যতিক্রম আছে কি? আছে এর ব্যতিক্রম? আছে। এর ব্যতিক্রম হলো দুইটা। যে আসামি দুঃস্বীকার করলে আপিল করা যায় না, কিন্তু এর ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো দুইটা। যে দুইটা ক্ষেত্রে আপিল করা যাবে দুঃস্বীকার করলেও। দণ্ডের পরিমাণ এবং আইনগত যৌক্তিকতা। যদি আইনের কোনো জটিলতা থাকে অথবা দণ্ডের পরিমাণ বেশি হয়ে গেছে, তাহলে আসামি দুঃস্বীকার করলে ওই আদেশের বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে 412 দ্বারা। বুঝেন? কথা একদম ক্লিয়ার কথা। বলবে আসামি দুঃস্বীকার করলে আপিল করা যায় না, উক্তিটি ব্যাখ্যা করুন। এর কোনো ব্যতিক্রম আছে কি? তাহলে আপনি কি লিখবেন? যে দুঃস্বীকার করে আপিল করা যায় না আপনি লিখলেন, ব্যতিক্রম কি লিখবেন? দুইটা ক্ষেত্রে করা যায়। এখন আমি দুঃস্বীকার করছি, আমার দণ্ড হওয়ার কথা ছিল 1 বছর, আমাকে দিছে 2 বছর, তাহলে দণ্ডের পরিমাণ বেশি হয়ে গেছে না? আমি আপিল করতে পারবো। আইনগত কোনো জটিলতা থাকলে আমি কি করতে পারবো? এখানে আপিল করতে পারবো। আপিল শব্দটা হচ্ছে সাধারণত কি, নিম্ন আদালতের যে আদেশটা, এই আদেশের জন্য, আদেশটা যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, কোনো পক্ষ সংক্ষুব্ধ মানে কি, এই সব কথাটা আইনে গিয়ে অনেক পাবেন। সংক্ষুব্ধ মানে কি? মানে অসন্তুষ্ট হওয়া আদালতের কোনো আদেশে। এমসিকিউ প্রশ্ন, আপিল কে করবে? বাদী পক্ষ করবে না বিবাদী পক্ষ করবে? তানভীর ভাই, বিপ্লব ভাই, ডিএমপি বলেন, আপিল কে করবে? বাদী পক্ষ করবে না বিবাদী? মানে বাদী পক্ষ না আসামি পক্ষ করবে আপিল? উত্তর দিচ্ছেন না সবাই একটা? সবাই তো একটা উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আপিল দুই পক্ষই করতে পারে। যদি বাদী পক্ষ সন্তুষ্টি না হয় মামলার রায়ে, তাহলে বাদী পক্ষ করবে যে আসামির দণ্ড মাত্র 5 বছর কেন দিছেন, আরো বেশি দণ্ড হওয়ার দরকার ছিল, আমি এই রায় কি করি না, মানি না। আপিল। বুঝেন না এরকম? আচ্ছা। আসামি বলতেছে আমাদের এত বেশি কেন দণ্ড দিছেন, এত দণ্ড তো আমি মানি না। আপিল। অর্থাৎ আদালতের আদেশে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, তাহলে এই আদেশটা পরিবর্তন করার জন্য এই আদালতের উপরের আদালতে যে আবেদনটা করা হয় সেটাই হলো কি? আপিল। সেটা হলো কি? আপিল। অর্থাৎ আদালতের রায়ের অসন্তুষ্টি। আর মামলার ভুল ত্রুটি সংশোধন করার জন্য যে কাজটা করা হয় এটা হলো রিভিশন। এটা হলো কি? প্রশ্ন পড়ানোর সময় এগুলো আমরা ব্যাখ্যা করব, এখন এত লম্বা আলোচনা করার সুযোগ নাই। তাহলে মামলার ভুল ত্রুটিগুলো সংশোধন পূর্বক যে কাজটা করা হবে এটা হলো কি? রিভিশন। আর আদালতের আদেশ পরিবর্তন করার জন্য উপরের আদালতের যে আবেদন, এটা হলো কি? আপিল। আপিল রিভিশনের প্রশ্ন সময় আমরা আলোচনা করব, এখন এগুলো আমাদের দরকার নাই সাধারণত। ফৌজদারি কার্যবিধি আইনের 2টা অধ্যায় আছে আলাদা, আপিলের অধ্যায় আছে আলাদা, পরবর্তী রিভিশনের অধ্যায় একটা আলাদা দেয়া আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 412 দ্বারা, তাহলে দেখেন, আসামি দুঃস্বীকার করলে আপিল করা যায় না, এই প্রশ্ন আমরা সবাই জানি। 412 দ্বারা। এখন প্রশ্নটা আসছে ব্যাখ্যামূলক, যে আরিফুল নামক ব্যক্তি মামলা পরিচালনাধীন ম্যাজিস্ট্রেটের কাছে সে এই অপরাধের দুঃস্বীকার করে। দুঃস্বীকার করে এভাবে বলবে না, সে কি করে? স্বীকারোক্তি প্রদান করে 164। এবং এই স্বীকারোক্তিতে সে তার দুঃস্বীকার করে এবং এটার উপর ভিত্তি করে তাকে দণ্ড প্রদান করা হয়। আরিফুল নামক ব্যক্তি দণ্ডের বিরুদ্ধে আইনানুগ অধিকার সম্পর্কে লেখন। এখন দেখেন, তাহলে প্রশ্ন কি? স্বীকারোক্তি দিয়ে চলে আসছে, কিন্তু ধারা কত ধারার প্রশ্ন? 412 ধারার প্রশ্ন। এখন আসামি দুঃস্বীকার করলে আপিল করা যায় না, এটা আমরা ঠিকই প্রশ্ন কমন পড়ছে, কিন্তু যদি প্রশ্নটা এরকম ভাবে চলে আসে, কিভাবে? যে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দেওয়া হলে এই দণ্ডের বিরুদ্ধে আসামির অধিকার সম্পর্কে লিখুন। এই দণ্ডের বিরুদ্ধে আসামির সাধারণ কোনো অধিকার নাই, সে আপিল করতে পারবে না। তাহলে দুঃস্বীকার পরীক্ষাতে আসছে কি দিয়া? স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড। পেশ লাগছে কিনা? ঠিক প্রত্যেকটা জায়গায় এরকম পরীক্ষার হলে যত প্রশ্ন আসে সবার কমন থাকে। কেউ পরীক্ষার হলে কমন পড়ে, কেউ পরীক্ষার হল থেকে বের হয়ে কমন পড়ে, কিন্তু পড়ার ভিতরেই থাকে। পড়া না এরকম কিন্তু না। সব পড়ার যারা একটু মোটামুটি ভালো প্রস্তুতি নেয়, সব পড়ার ভিতরেই পরীক্ষার হলে কমন পড়ে, কিন্তু অসুবিধাটা কোথায় হয়? কারো পরীক্ষার হলেই কমন পড়ে যায়, মিলে যায়। কারো পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে এত সহজ, আর এটা তো আমি জানতাম, হ্যাঁ হ্যাঁ আমি এটা কি করলাম। কারণ কি? কারণ হচ্ছে মুখস্থ বিদ্যার জন্য। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। আর এটা হচ্ছে দ্বারাটাকে আপনি কি করা, এটাকে প্রয়োগ করা। যে এখানে বলতেছি আমি, এটা শুধু একটা দ্বারার উদাহরণ না, টোটাল আইনটার উপরে আমি বিশ্লেষণ করে কথাটা বলতেছি। যে এনে বলতেছে দুঃস্বীকার করলে আপিল করা যায় না, এই প্রশ্ন আসলে আপনি ঠিকই পারবেন, কিন্তু স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দিলে আপিলের বিধান কি? এখানে এই কিন্তু পেশ লেগে যাবে, যেটা আবার কেমন প্রশ্ন হইলো, এটা কি সাক্ষ্য আইনের প্রশ্ন না কি, আমি তো বুঝতেছি না। তাহলে কথা কিন্তু এইটাই। ধারা কত? 412 ধারা। 413 ধারায় বলতেছে তুচ্ছ মামলার আপিল নাই। কি মামলা?
তুচ্ছ মামলা, যে আদালত থেকেই দেখ না কেন, অনধিক 1 মাসের কারাদণ্ড এবং অনধিক 5,000 টাকা অর্থদণ্ড। আগে ছিল এটা খুব সম্ভবত 50 টাকা, তাই না? সংশোধনীতে আসছে কত টাকা? 5,000 টাকা। নাকি 500 টাকা? 500? 500 না 5,000? 5,000? সংশোধনী কি 1000 বলছে নাকি 100 বলছে? 5,000 টাকা, হ্যাঁ। তাহলে অতএব আপনার আগে কি ছিল, যে তুচ্ছ মামলা, এমসিকিউ প্রশ্ন আসতে পারে, যে তুচ্ছ মামলা বলতে আপনি কোনটাকে বুঝেন? কত টাকা দণ্ডের ক্ষেত্রে এটা তুচ্ছ হইতে পারে, কত মাস দণ্ডের ক্ষেত্রে তুচ্ছ হইতে পারে? 2 মাসের কম দণ্ড নাকি 1 মাসের কম দণ্ড? 1 মাসের কম দণ্ড হইলে তুচ্ছ। টাকার ক্ষেত্রে কত টাকা, অনধিক কত টাকা পর্যন্ত এটা তুচ্ছ দণ্ড? 5,000 টাকার নিচে যদি কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করা হয়, তাহলে এই যে দণ্ডগুলো, এগুলো তুচ্ছ দণ্ড। এগুলোর বিরুদ্ধে কি করতে পারবে না, যে ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে সেই আদেশের বিরুদ্ধে কি করতে পারবে না, আপিল করতে পারবে না। ধারা কত? ফৌজদারি কার্যবিধানের 413 ধারা। এর কোনো ব্যতিক্রম আছে কি? 413 ধারাই বলতেছে অনধিক 1 মাস, মানে 1 মাসের কম, 5,000 টাকার কম কি দণ্ড, কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা হয়েছে আমাকে। তাহলে আমি কি আপিল করতে পারবো? 413 ধারায় আমি পারবো না। তবে ফৌজদারি কার্যবিধানের 415 ধারায় আবার আমি কি করতে পারবো, এগুলোর বিরুদ্ধে আপিল করতে পারবো। বুঝছেন? মানে সবগুলাই সুযোগ নাই, আবার কি আছে, সুযোগ নাই আবার সুযোগ আছেও কিন্তু। 415 তো আমরা পরে আসতেছি। তাহলে 413 ধারা সংক্ষিপ্ত রূপ কি? কিসের বিরুদ্ধে আপিল নাই? তুচ্ছ মামলার আপিল নাই। তুচ্ছ মামলা মানে কত টাকা বলেন সবাই? কত টাকা? 5,000 টাকার কম। তুচ্ছ দণ্ড মানে কত মাসের কারাদণ্ড? 1 মাসের কম। এরপরে 414 ধারা সংক্ষিপ্ত বিচারের কতিপয় মামলা। কি কি বিচার? সংক্ষিপ্ত বিচার। কত নম্বর অধ্যায় হয়? সংক্ষিপ্ত বিচারের অধ্যায় কত? 22 নম্বর অধ্যায়। কত নম্বর? 22 নম্বর অধ্যায় সংক্ষিপ্ত বিচার। তাহলে সংক্ষিপ্ত বিচারের কতিপয় ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে দণ্ড প্রদানকারী আদালতের নাম কি? দায়রা আদালত, হাইকোর্ট বিভাগ, ম্যাজিস্ট্রেট আদালত। বলেন দেখি, প্রশ্ন কমন পড়ছে কিনা? এই প্রশ্নের উত্তর যারা দিবেন তারা খুব ভালো আইন পড়তেছেন। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে দণ্ড প্রদানকারী কর্তৃপক্ষের নাম কি? দায়রা আদালত, হাইকোর্ট বিভাগ, ম্যাজিস্ট্রেট আদালত। আচ্ছা, যারা বলছেন ম্যাজিস্ট্রেট আদালত, তাদের উত্তর সঠিক। কত ধারা থেকে প্রশ্নটা করা হয়েছে বলেন? এই প্রশ্নটা কত ধারার প্রশ্ন? এই প্রশ্নটা হলো ফৌজদারি কার্যবিধানের 262 ধারার প্রশ্ন। কেন? সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে 20 নম্বর অধ্যায়ের বিধান কি করতে হবে? অনুসরণ করতে হবে। কত নম্বর অধ্যায়ের বিধান হয়েছে না প্রশ্ন এটা? এই প্রশ্নটা একাধিকবার হয়েছে, কনস্টেবল থেকে আপনি খুঁজে দেখেন না, আমার বই এলাকা আছে, বইগুলো বের করতে পারো কোনটা কত সালে হয়েছে। অর্থাৎ এই 262 ধারার এমসিকিউ প্রশ্ন কনস্টেবল থেকে এসআই পদে হয়েছে, এসআই থেকে এসআই পদেও হয়েছে। তাহলে এখন যে বলে যে এগুলো কেন বলতেছেন, এই জন্যই বলি যে এগুলো তো প্রশ্ন হয়। তাহলে যদি এমসিকিউ দেখেন আপনি বলে এইগুলো বাদ দিব, আবার দণ্ডবিধি এনে বলবেন এই অধ্যায় বাদ দিব, এরকম বাদ দিতে গিয়ে দেখলেন যে গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ আপনি বাদ দিয়ে দিয়েছেন, পড়েন নাই। তখন ঝামেলা হয়ে যাবে না? 35টার ভিতরে 2 4 5টা তো মিসিং হয়ে যেতে পারে এমনিতেই। আচ্ছা, নেক্সট। তাহলে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কত 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 টাকা? 5,000 টাকা। ধরেন আপনি ভ্রাম্যমাণ আদালত করলেন আইসা, হ্যাঁ, ভুক্ত অধিকার ভ্রাম্যমাণ আদালত করছে, করে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তিকে কত টাকা, 5,000 টাকা বা তার কম টাকা কি করছে, জরিমানা দণ্ড প্রদান করছে। ওই ব্যক্তি সাধারণত কি করতে পারবে না, আপিল করতে পারবে না। তাহলে 5,000 টাকার নিচে হলে, তাহলে এখানে দুইটা সংশোধনী আছে। আগে ছিল 50 টাকা, 413-তে 50 টাকার জায়গায় আসছে অনধিক 5,000 টাকা। আর 414-তে ছিল 200 টাকা। কত টাকা? 200 টাকা। এখানে 200 টাকার জায়গায় আসছে কত টাকা? 5,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 415 ধারা, 13 14 ধারার দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না কিন্তু। কিন্তু 13 এবং 14 ধারার যে আদেশ, এগুলোর বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। ধারা কত? 415 ধারা। কারণ কি? কিভাবে সুযোগ সৃষ্টি হবে? সুযোগ সৃষ্টি হবে যদি এগুলোর সাথে নতুন কোনো দণ্ড কি হয়ে যায়, যোগ হয়ে যায়। যেমন নতুন দণ্ড কিভাবে? ফৌজদারি কার্যবিধির 414 ধারায়, ভালো করে লক্ষ্য করবেন কথাগুলা। 414 ধারায় কত টাকার নিচে হইলে, ধরেন আপনি আব্দুল হালিম, আমি ম্যাজিস্ট্রেট, আপনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে কত টাকা,
ধরেন আমি 5,000 টাকা বা 4,000 টাকা আমি কি করলাম, অর্থদণ্ড আপনাকে প্রদান করলাম, আপনি কি এটার জন্য আপিল করতে পারবেন? পারবেন না। কিন্তু এই অর্থদণ্ডের পাশাপাশি আপনাকে আবার আমি কি করলাম, 1 মাসের কারাদণ্ড প্রদান করলাম। তাহলে 414 দ্বারা কি কারাদণ্ডের কথা বলা আছে? বলা হয় নাই। সাথে একটা দণ্ড কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তাহলে 15 থেকে বলতেছেন 413 এবং 14 দ্বারার যে নির্দিষ্ট দণ্ড, নির্দিষ্ট কারণ, যদিও বা এগুলোর বিরুদ্ধে আপিল করা যায় না, কিন্তু এগুলোর সাথে যদি নতুন কোনো দণ্ড যোগ হয়ে যায়, ওগুলোর বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়। ধারা কত? 415 ধারা। এখন 413, 412, 13, 14, তিনটা ধারার ব্যতিক্রম আছে কিনা? 12 ধারার ব্যতিক্রম 12 ধারাতে আছে। 13 এবং 14 ধারার ব্যতিক্রম কত ধারাতে আছে? 15 ধারাতে আছে। বুঝছেন বিষয়টা? এখানকে সবচেয়ে বেশি প্রশ্ন করে 12, 13, 14 এই তিনটা ধারা থেকেই কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না। ঠিক আছে? বা এই টাকাগুলোর থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, যে তুচ্ছ মামলার ক্ষেত্রে কত টাকা, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কত টাকা, এরকম এমসিকিউ প্রশ্ন দিয়ে দিতে পারে। দেখছেন 3টা 4টে কিন্তু দণ্ডের প্রশ্ন চলে আসে। ফৌজদারি, পুলিশ আইন নিয়া, দণ্ডবিধি সহ তিন, মাইনরেট সহ 3, 4টা 5টা পর্যন্ত দণ্ডের বিধান চলে আসে। এগুলো আসলে মানে দেওয়া উচিত না আমাদেরকে, কারণ দণ্ড কত বছর এটা তো আদালতও জানে না। তারা বই দেখে দেখে জজ সাহেব দণ্ড প্রদান করে, তাদেরও মুখস্থ না, তাই না? তাহলে দণ্ড প্রদান করা তো আমাদের পুলিশের কাজও না। আমরা কি দণ্ড দিতে পারি কোনোদিন? দেওয়ার ক্ষমতা আছে আমাদের? না। কিন্তু আমাদের যদি দণ্ড দিয়ে প্রশ্ন করে, তাহলে এটা আমাদের সাথে মানে এটা সঠিক বিচার হয় না, আমি মনে করি এটা। কত দণ্ড আপনি মনে রাখবেন? মাইনর একটা তো প্রত্যেক ধারা ধারায় দণ্ড মনে করতে হয়, তাই না? পেনাল কোডের 511টার ভিতরে আপনার প্রায় 350 ধারার ভিতরে দণ্ডের কথা বলা আছে। ঠিক আছে, প্রায়। তাহলে আপনি কতগুলা কতগুলা দণ্ডের কথা বলবেন? 350 না, প্রায় 300 ধারার মতো দণ্ডের কথা বলা হবে। কত মনে রাখা যায়? এগুলো না টেনশন করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 415 পরে আমরা সরাসরি চলে যাবো ফৌজদারি কার্যবিধি আইনের 417 ধারা। কত ধারা? 417 ধারা। 17 এবং 17 ক দুইটা কথা একই রকম ভাবে পড়বো। একটা হলো খালাসের বিরুদ্ধে আপিল, আর একটা হলো অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। বোঝার চেষ্টা করেন। খালাসের বিরুদ্ধে আপিল কে করবে? খালাসের বিরুদ্ধে আপিল কে করবে? সবাই উত্তর দেন একটা, পরে আমি উত্তর দিচ্ছি। খালাসের বিরুদ্ধে আপিল কে করবে? আসামি পক্ষ করবে নাকি বাদী পক্ষ করবে? যারা আসামি পক্ষ করবে তারা 1 আঙ্গুল উঠাবেন, যারা বাদী পক্ষ করবে তারা 2 আঙ্গুল উঠাবেন। আমি একটু দেখি আপনারা কি দেখতেছেন। মানে খালাসের বিরুদ্ধে আপিলটা কে করবে? 2 নম্বরে কি বলছিলাম, আসামি না বাদী? বাদী। আচ্ছা, যে মিশ্র আছে, কারণ কেউ একটা দেখাচ্ছে, কেউ দুইটা দেখাচ্ছে, তো বেশিরভাগ দুইটা দেখাচ্ছে। তাহলে দুইটাই মনে হয় সঠিক। আমি জানি না আসলে প্রশ্নটা কি করছিলাম, যদি বেশিরভাগ লোক 2 আঙ্গুল উঠাইছেন। খালাসের বিরুদ্ধে আপিল করবে বাদী পক্ষ। কে? বাদী পক্ষ। ধরেন আমি মামলা করলাম কার বিরুদ্ধে? তানবীরের বিরুদ্ধে। তাহলে তানবীর হলো আসামি, আমি হলাম কি? বাদী। এখন আদালত থেকে রায়ে তানবীরকে কি করছে? খালাস দিয়ে দিছে। তাহলে আসামি তো আর আবেদন করবে না জীবনেও, যে আমারে কেন খালাস দিচ্ছেন। সে কি আপিল করবে যে স্যার আমার খালাস কেন দিয়ে দিলেন? এটা তো হতে পারে না। তাহলে খালাসের বিরুদ্ধে আপিল কে করবে? রাষ্ট্রপক্ষ বা বাদী বা পাবলিক প্রসিকিউটর। কতদিনের ভিতরে করবে? কতদিনের ভিতরে? 60 দিনের ভিতরেই করতে হবে আপিলটা। কতদিন? 60 দিনের ভিতরে আপিল করতে হবে। এটা এমসিকিউ প্রশ্ন হয়েছে কিন্তু। খালাসের বিরুদ্ধে আপিল করবে কে? বাদী পক্ষ, রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর করবে। কতদিনের ভিতরে? 60 দিনের ভিতরে কি করতে হবে? এটা করতে হবে। কোথায় করবে? কোথায় করতে হবে আপিলটা? হ্যাঁ, আদালতের নিয়ম অনুসারে, দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে কোথায়? হাইকোর্ট বিভাগে। নাকি? যে এই যদি এই আপনাকে এই জায়গা থেকে প্রশ্ন করে বসে থাকে যে আপনার এই খালাসের বিরুদ্ধে আপিল করা হবে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা হবে, তাহলে আপনি খালাসের বিরুদ্ধে আপিল কোথায় করবেন? অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে কোথায় করবেন? তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে কোথায় হবে? দায়রা আদালতে। দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে কোথায় হবে? হাইকোর্ট বিভাগে। ধারা কত? 417 ধারা। এখানে আবার আরেকটা পেশ লাগাবেন অনেকেই, যে কোনটা খালাসের বিরুদ্ধে, কোনটা অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে। এটা তো পেশ লাগাই দিবেন যে আগে কোনটা। তাহলে আগে হলো কি? খালাস। খ। খালাস কিন্তু আগে। আপনি যে কোনো একটা কিছু মনে রাখবেন, খ দিয়ে একটা শব্দ, একটা বানান, যে এটা আগে। তাহলে খালাসের বিরুদ্ধে আপিল 60 দিনের ভিতরেও করবে, বাদী পক্ষরাই করবে। যদি খালাসের আদেশটা ম্যাজিস্ট্রেট আদালতে করতে, ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ হয়ে থাকে,
তাহলে দায়রা আদালতে করতে হবে এর বিরুদ্ধে। আর যদি দায়রা আদালত থেকে খালাস দেয় তাহলে কোথায় করতে হবে? হাইকোর্ট বিভাগে করতে হবে। ধারা কত? 417 ধারা। 417 টাইপের ক ধারাও কার বিরুদ্ধে? অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে। এখন বলেন, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল কে করবে? বাদী পক্ষ করবে নাকি আসামি পক্ষ করবে? সময় কম, সময় 3 সেকেন্ড। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল কে করবে? বাদী পক্ষ নাকি আসামি পক্ষ? আসামি পক্ষ। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আসামি পক্ষ করবে। মায়ের একটা মারিত পড়বে না কিন্তু, বলে দিলাম। আসামি বলবে যে আমার দণ্ড কম হয়ে গেছে, আরো বেশি দেন। এই কথা বলবে যে এর দণ্ড কম কেন দিলেন, এটা হবে। তাহলে এটা বাদী পক্ষই করবে। কে করবে এটা? যে এত দণ্ড কম কেন দিলেন, এটা কি হইলো? তাহলে এখন যারা 2 আঙ্গুল উঠাইছেন তারা কিন্তু বেজাল বেজালে পড়ছেন। ঠিক আছে? তাহলে খালাসের বিরুদ্ধে আপিল করবে বাদী পক্ষ, রাষ্ট্রপক্ষ। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে বলবে যে এটা হইলো, এত বড় অপরাধ, মাত্র তাকে 2 বছর শাস্তি দেওয়া হইলো কেন, এটা আমরা মানি না। তার উচ্চ আদালতে কি করতে হবে? আপিল করতে হবে। কত দিনের ভিতরে? 60 দিনের ভিতরেই। ঠিক আছে? কিভাবে করবে আপিলটা? কিভাবে করবে? তাহলে আপিল কিভাবে করবে এই সম্পর্কে বলা আছে ফৌজদারি কার্যবিধানে 419 দ্বারা। আপিল কিভাবে করতে হবে? লিখিতভাবে করতে হবে। তারপরে আপিলকারী বা তার আইনজীবী কর্তৃক বা পাবলিক প্রসিকিউটর করতে হবে। লিখিতভাবে হবে। 60 দিনের ভিতরে করতে হবে। সাথে কি করতে হবে? রায়ের একটা কপি সংযুক্ত করতে হবে। যদি বলে আপিলের আবেদন কিভাবে করতে হয়, মৌখিক না লিখিত? উত্তর হলো লিখিত। কত দিনের ভিতরে? 60 দিনের ভিতরে। কে? আপিলকারী বা তার আইনজীবীর মাধ্যমে করতে হবে। সাথে কি যুক্ত করতে হবে? রায়ের একটা কপি যুক্ত করতে হবে। আরেকটা এমসিকিউ প্রশ্ন কিন্তু হয়েছে, আপিল কোন কোন কয়টা ক্ষেত্রে গ্রহণযোগ্য? আপিল কয়টা ক্ষেত্রে গ্রহণযোগ্য? আপিল কয় ক্ষেত্রে গ্রহণযোগ্য? 2 ক্ষেত্রে। একটা হলো আইনের প্রশ্নে, আর একটা হলো কি? ঘটনার প্রশ্নে। এটা হলো কি? আইনের প্রশ্নে, আর এটা হলো কি? ঘটনার প্রশ্নে। 418 দ্বারা আপিল 2টা ক্ষেত্রে গ্রহণযোগ্য। আইনের প্রশ্নে গ্রহণযোগ্য এবং ঘটনার প্রশ্নে কি? গ্রহণযোগ্য। তাহলে এগুলা আমরা যখন সাক্ষ্য আইন পড়বো তখন অনুমানের একটা জায়গা আছে, ভাষ্যতে বলছি অনুমান কত প্রকার জানেন? অনুমান হলো 3 প্রকার। একটা হলো আইনের অনুমান, আর একটা হলো ঘটনার অনুমান, আর একটা হলো কি? মিশ্র অনুমান। এগুলোর আবার ব্যাখ্যা আছে, এখন ওই দিকে আলোচনা করতে গেলে এই দিকে আমরা পিছিয়ে যাব। অনুমান সাধারণত 3 প্রকার। একটা হলো আইনের অনুমান, আর একটা হলো ঘটনার অনুমান, আর একটা হলো কি? মিশ্র অনুমান। আচ্ছা, তাহলে এই আপিলের জায়গাগুলোর ক্ষেত্রে 2টা বিষয় গ্রহণযোগ্য। একটা হলো আইনের প্রশ্নে, আর একটা হলো কি? ঘটনা বা বিষয়ের প্রশ্নে আপিল গ্রহণযোগ্য। এছাড়া অন্য ক্ষেত্রে আপিল সাধারণত কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ধরো প্রশ্ন দিয়ে দিল আপিল কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য, কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। 418 দ্বারা আপিল আইনের ক্ষেত্রে, ঘটনার ক্ষেত্রে গ্রহণযোগ্য, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য নাই। যেমন প্রশ্ন সাক্ষ্য আইনের 5 দ্বারা কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, কোন কোন বিষয়ে দেওয়া যায় না। সাক্ষ্য আইনের 5 দ্বারা প্রত্যেক বিচার্য, প্রত্যেক প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়। ইহা ছাড়া অন্য কোনো বিষয়ে কি করা যায় না? সাক্ষ্য দেওয়া যায় না। তাহলে এই প্রশ্নের ভিতরে কি আছে? পজিটিভ, নেগেটিভ আছে। ফৌজদারির প্রশ্ন করবে গ্রেপ্তার করার সময় কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় না। আলাদা কোনো ধারার প্রশ্ন? আপনি তো চিন্তা করে পাবেন একটা তো কমন পড়ছে, মৃত্যু ঘটানো যায় বা যায় না একটা কমন পড়ছে, বাকিটা কোন জায়গার? বিষয়টা কিন্তু এরকম হয়ে দাঁড়াবে। এই কথাটাকে আপনি ঘুরায় লিখতে হবে যে যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় আসামি হয় তাহলে যায়, যদি না হয় তাহলে যায় না। ঠিক এরকম বিষয়টা। এখন আপনি যদি মনে করেন যে পরীক্ষার হলে গিয়ে আপনি একদম সব লিখে ফেলবেন, কোনো জটিলতা আপনার কাছে থাকবে না, চালাক, এটা ভুল, এটা আপনার ভুল ধারণা। আপনি চালাক হইবেন তখন যখন পরীক্ষার হলে ঢোকার আগেই এরকম অনেক পরীক্ষা দিতে থাকবেন আস্তে আস্তে। কিছুদিন পরে, এখন তো একদম নর্মাল প্রশ্ন হচ্ছে, কিছুদিন পরের প্রশ্নগুলো আরেকটু ক্রিটিক্যাল হবে। এইগুলো যখন চ্যালেঞ্জ, আপনি একটা বিষয় লক্ষ্য করেন, 45টা পরীক্ষা যদি লিখিত অংশগ্রহণ করেন, 45টা প্রশ্নের ভিতরে ম্যাক্সিমাম গুলোর ভিতরে ক খ গ 3টা অংশ থাকবে। যদি 10টা হয়ে থাকে, যদি 10টা হয় তাহলে কতগুলা প্রশ্ন? ধরুন 50টা পরীক্ষা দিলেন সাপোজ, ধরেন এই বছর আরো বেশি পরীক্ষা দিলাম, আপনি 50টা লিখিত পরীক্ষা যদি দেন, তাহলে যদি 5টা করেও প্রশ্ন হয় তাহলে 50টা পরীক্ষাত কত? 250, যদি নাকি 250টা, 250 না? আর যদি মিনিমাম তো 10টা করে থাকবে তাহলে কয়টা? 500। তাহলে 500 প্রশ্ন যদি পরীক্ষার হলে ঢোকার আগে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাহলে এটা যে বাংলাদেশের সবচেয়ে যে দুর্বল শিক্ষক, আমার সাথে দুর্বল কেউ আছে বলে আমার জানা নাই। যদি কেউ থেকে থাকে
তিনিও যদি 50টা পরীক্ষা নেয়, যদি কেউ 50টা পরীক্ষায় অংশগ্রহণ করে কোনো একজন স্টুডেন্টে, তাহলে 80% কমন তার এমনি পড়ে যায়, এখানেই অটোমেটিকলি পড়ে যাবে। কথা বুঝেন নাই? সহজ হিসাবে একদম এটা। তাহলে আপনি পড়াশোনা যে করতেছেন এটা হচ্ছে শো, কিন্তু আপনার মূল কার্যকরী জায়গা কোনটা? পরীক্ষা অংশগ্রহণ করা। যদি কোনো স্টুডেন্ট এরকম হয় যে আমি আইন পড়বো না, ক্লাস করবো না, শুধু স্যার আপনার পরীক্ষাগুলো দিব, আমি সহজ কথা বলতেছি, যে আপনি পরীক্ষা যখন প্রশ্নগুলো নেবেন তখন আপনি শুধু আমাকে পরীক্ষার প্রশ্নগুলো দিবেন, আমি শুধু পরীক্ষা অংশগ্রহণ করতে চাই, সেও ভালো রেজাল্ট করবে। এখন কথা হচ্ছে, তাহলে তার নিজস্ব ব্যক্তিগত প্রচুর পড়তে হবে, নাহলে তো সে বুঝতে পারবে না এই জায়গাটা কি লিখবো। আমি এটা বোঝাতে চাচ্ছি এটা যে ক্লাস করার চাইতেও পরীক্ষা দেওয়াটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার পরীক্ষা দেওয়া মানে কি? আপনি যে দুই যে লিখলেন 2 ঘন্টার সময়, প্রশ্নগুলো 3 ঘন্টার সময়, এটাই হচ্ছে পরীক্ষা। কত পাইছেন এটা ফ্যাক্ট না, কত পাইছেন এটা কোনো ম্যাটার করে না, কিন্তু আপনি যে পরীক্ষা 2 ঘন্টা লিখলেন আপনার লাভ কিন্তু হয়ে গেল এটা, এটার জন্য আপনি সফল। এই বিষয়গুলো মাথায় রাখবেন। অলসতা তো বহুত করছি, এই বছরটা অন্তত না করি। ফৌজদারি কার্যবিধি আপনাদের ভাগ্য ভালো, আপনারা 2026 সালে পরীক্ষা দেওয়ার মতো আল্লাহ পাক কি সৌভাগ্য দিছে, এবং আল্লাহ পাক কবুল করবে ইনশাল্লাহ। 2026 সালে পরীক্ষা দিতে পারবেন মানে আপনি ভাগ্যবান। 2025 সালে যারা পরীক্ষা দিছে তারা লাকি। তো ঠিক এই সময়গুলা কিন্তু সব সময় আসে না, জীবনে সব সময় কিন্তু সুন্দর সময়গুলো আসে না। ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে 418, আপিল আইনের প্রশ্নে ঘটনার প্রশ্নে গ্রহণযোগ্য। ফৌজদারি কার্যবিধি 419, আপিল কিভাবে করতে হবে একটু আগে বললাম। 420, আপিলকারী যদি কারাগারে থাকে, হইতে পারে না কারাগারে, আমি আসামি, আমাকে দণ্ড দিয়ে দিছে, তাহলে আমি কারাগারে, তাহলে আমি আপিল করব না? করব। আমি নথিপত্র সহ কার কাছে? কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে করব। তিনি কি করবেন? তিনি নির্দিষ্ট উপায়ে আপিল আদালতের কাছে করবেন। ঠিক আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 400 কত ধারা? 20 ধারা। আরো আসা দরকার নাই এখানে, 420 পর্যন্ত নিলে হবে। 420-এর পরে গিয়ে একদম সরাসরি আমরা চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 420 থেকে যদি আমরা চলে যাই, একটা অধ্যায় আছে 37 নম্বর অধ্যায়, হেবিয়াস কর্পাস। লাগে না সাধারণত, প্রশ্ন করে না, কিন্তু অনেকে এগুলো নিয়ে খুব লাফালাফি করে, অনেক কথা বলে যে হেবিয়াস কর্পাস আসলে কি। এটা হাইকোর্ট বিভাগের একটা বিশেষ ক্ষমতা, বিশেষ আদেশ। যেমন আপনার হাইকোর্ট বিভাগের আদেশের মাধ্যমে এখানে 5টা কাজের কথা বলা আছে। হাইকোর্ট বিভাগ কোনো ব্যক্তিকে, ঠিক আছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যেমন আপনার রবিউল, আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব, আপনাকে দ্রুত হাজির করা হোক, এই মর্মে হাইকোর্ট একটা আদেশ দিতে পারে। হাইকোর্ট বিভাগ আদেশ দিবে যে আপনি আব্দুল হালিমকে তাৎক্ষণিকভাবে কি করা হোক? মুক্তি দেয়া দেওয়া হোক। আদেশটা কে দিছে? হাইকোর্ট বিভাগ দিছে। এবং হাইকোর্ট বিভাগ আদেশ দিছে মুক্তির জন্য। কাকে? আব্দুল হালিমকে। আব্দুল হালিম আছে কার কাছে? গিয়াসউদ্দিন নামক জেলখানার হেফাজতে আছে। এখন গিয়াসউদ্দিন নামক তাকে কি করে নাই? ছাড়ে নাই। তাহলে কি করছে? এই যে হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ দানের বিধান অমান্য করছে না, গিয়াসউদ্দিন নামক এই যে সরকারি কর্মচারী বা জেলখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সে আপনার দণ্ডবিধি আইনের 345 দ্বারা দণ্ডিত হবে। কত দ্বারাই? দণ্ডবিধি আইনের যে ব্যক্তির মুক্তিকল্পে হাইকোর্ট বিভাগের বা রিটের আদেশ আছে, যদি সেই ব্যক্তি তাকে না ছাড়ে, তাহলে সে দণ্ডবিধি আইনের 345 দ্বারাই কি হয়? দণ্ড প্রদান করা হয়। আচ্ছা, তাহলে 491 দ্বারা হলো হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ। হাইকোর্ট বিভাগ কি করতে পারে? 5টা কাজ। কোনো ব্যক্তিকে বিচারের জন্য হাজির করা হোক, কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হোক, কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে হাজির করা হোক, কোনো ব্যক্তিকে বিচার করার জন্য সামরিক আদালতে বা কোর্ট অফ মার্শালের কাছে প্রেরণ করা হোক, অথবা কোনো ব্যক্তিকে এক জেলখানা থেকে অন্য জেলখানায় কি করা হোক। ধরেন আপনার নাম কি? আপনার নাম হচ্ছে রাসেল। আপনি ধরেন আছেন কাশিমপুর কারাগারে, হাইকোর্ট বিভাগ বলছে তারা তাৎক্ষণিকভাবে কোথায় পাঠায় দেও? তাকে অন্য একটা কারাগারে পাঠায় দেবো। এগুলো হাইকোর্ট বিভাগের একটা বিশেষ ক্ষমতা আর কি। এগুলো প্রশ্নমুখী হয় না, কিন্তু যদি কেউ বলে কপার্স কিন্তু না, কর্পাস, হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ দানের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির 37 নম্বর অধ্যায়, ধারা হলো 491 দ্বারা, অর্থাৎ হাইকোর্ট বিভাগের বিশেষ ক্ষমতা। যদি বলে হাইকোর্ট হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ দানের মাধ্যমে হাইকোর্ট বিভাগ কি ক্ষমতা প্রয়োগ করতে পারে? কোনো ব্যক্তিকে বিচারের জন্য হাজির করার আদেশ, কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়ার আদেশ, কোনো ব্যক্তিকে সাক্ষী করার আদেশ, কোনো ব্যক্তিকে কোর্ট অফ মার্শালে প্রেরণের আদেশ, নাকি কোনো ব্যক্তিকে এক হেফাজত বা এক জেল থেকে অন্য জেলে প্রেরণের আদেশ, নাকি সব কয়টাই সঠিক? উত্তর হলো কি? সব কয়টাই সঠিক। এগুলো না পড়লেও হবে, অসুবিধা নেই। আমাদের পড়ার জায়গা পড়া হয়ে গেছে ফৌজদারি, ঠিক আছে? আপনি বুঝেন না, চালান ঠিক থাকতে হবে। একদম সহজ হিসাব, ফৌজদারি কার্যবিধি আইনের 42 থেকে ফৌজদারি কার্যবিধি 176 আপনার দখলে। ফৌজদারি কার্যবিধি আইনের আপনি মোটামুটি টেনশন ফ্রি। সাক্ষ্য আইনের ক্ষেত্রে সাক্ষ্য আইনের 2য় অধ্যায়, সাক্ষ্য আইনের 5ম অধ্যায়, নবম অধ্যায়, 10ম অধ্যায়, 4টা অধ্যায় আপনার দখলে। সাক্ষ্য আইন 80% ফ্রি। আপনি মোটামুটি নিশ্চিত হয়ে গেলেন যে আমার মোটামুটি এখান থেকেই কমন পড়ে যাবে 85%।
দণ্ডবিধি আইনের ৪র্থ অধ্যায়, ৫ম অধ্যায়, ১৬ নম্বর, ১৭ নম্বর অধ্যায়, অষ্টম, নবম, দশম, এই 7টা অধ্যায় আপনার দখলে। মোটামুটি দণ্ডবিধি আইনের 75%, 80% আপনার দখলে। অতএব গুরুত্বের জায়গাগুলো গুরুত্ব, কম গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনি বুঝতে পারবেন। আর কিছুদিন পরে আপনিই বলবেন যে হ্যাঁ, ফৌজদারি এই জায়গাগুলো পড়লেই হয়ে যাবে। সাধারণত মনে এটা লাগবে না, কিন্তু এরপরে আমরা একটা ভালো রেজাল্টের অপেক্ষায় কিছু জায়গা পড়ি যেগুলো প্রশ্ন হয়ে যেতে পারে বা মাঝে মাঝে হয়। যেমন আমাদের ক্লাসের স্টুডেন্টরা বিবাহ সম্পর্কিত অধ্যায়, দণ্ডবিধি আইনের এই যে গত বছর পরীক্ষার প্রশ্ন হলো 493, 96 ধারার প্রশ্ন, মৌলবীর মাধ্যমে বিয়ে করে পরে আবার অস্বীকার করে ফেলছে। এটা স্পষ্ট দণ্ডবিধির প্রশ্ন একদম। ঠিক আছে, অন্য আইনের সাথে আপনি এভাবে হুবহুব মিলাইতে পারবেন না। তাহলে যারা দণ্ডবিধি আইনের এই বিবাহ সম্পর্কিত 20 নম্বর অধ্যায়টা পড়ছে 493 থেকে, আপনাদের একটু আলোচনা করছিলাম মনে হয় ফৌজদারি পরে থেকে 198, 99, তারা না এর উত্তর দিতে পারবে। এই জন্য কঠিন প্রশিক্ষণ যুদ্ধ কি সহজ। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 492 ধারা। 492 ধারা আমরা আগে পড়ে আসছিলাম। কত ধারা পড়তে গিয়া যে সবার আগে বলতে পারবেন সে ফার্স্ট হবেন। কত ধারা পড়তে গিয়ে বলছিলাম? ফৌজদারি কার্যবিধির 492 ধারা, ফৌজদারির কত ধারাতে গিয়ে পড়ছিলাম? কারা কারা বলতে পারছেন হাত উঠান। কারা কারা বলতে পারছেন? মনে হয়েছে? আমি কিন্তু চেহারা দেখলে বুঝতে পারবো যে আপনাদের মনে হয়েছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 4 ধারায় পড়ছি না, 4-1-55। ফৌজদারি কার্যবিধির 492 ধারার অধীনে নিয়োজিত ব্যক্তিকে কি বলা হয়? পাবলিক প্রসিকিউটর বলা হয়। এই যে 492 চলে আসলাম এখানে। তাহলে 4 ধারায় পড়ছিলাম না? ফৌজদারি কার্যবিধি 4 ধারার ভিতরেই তো 492 ধারায় আছে। তাহলে পাবলিক প্রসিকিউটর মানে কি? রাষ্ট্রপক্ষের উকিল, সরকারি উকিল। আবার পাবলিক প্রসিকিউটর সম্পর্কে আমরা অনেক কথা পড়ে আসলাম, দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে পড়ে আসলাম, তাই কি না? আচ্ছা, তাহলে পাবলিক প্রসিকিউটর কে নিযুক্ত করবেন? কেন নিযুক্ত করবেন? মামলা তদন্ত করার জন্য নাকি? মামলা তদন্ত করার জন্য না, না, বিচারের জন্য। বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকার পাবলিক প্রসিকিউটর নামে এক বা একাধিক ব্যক্তিকে কি করবেন? নিয়োজিত করবেন মামলা পরিচালনার জন্য। 492-1, যদি কোনো এলাকার ভিতরে পাবলিক প্রসিকিউটর নিয়োজিত না থাকে অথবা নাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? জেলা ম্যাজিস্ট্রেট অধস্তন পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটরে কি দিতে পারবেন? দায়িত্ব দিতে পারবেন। পুলিশ প্রবিধান অনুসারে কি আপনারা পাবেন, মেবি আমার যতটুকু মনে পড়ে, পিআরবি আপনার 412, 13, 14 এই জায়গাগুলোতে হবে। এএসপি এবং ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর যারা আছেন তারাও কি হইতে পারে? পাবলিক প্রসিকিউটর হিসেবে কি হইতে পারে? তাদেরকে পাবলিক প্রসিকিউটর হিসেবে অভিহিত করা যেতে পারে। পিআরবিতে স্পষ্ট বলা আছে। আসলে অনেকদিন না দেখা হইলে যে কোনো আইনি সাধারণত আপনি ভুলে যাবেন। পুলিশ প্রবিধানের একটু যদি হুম, এই যে পুলিশ প্রবিধানের 413, আদালতের ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরের বিধিবদ্ধ ক্ষমতা। পুলিশ প্রবিধানের 414, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং কোর্ট ইন্সপেক্টরকে সরকারি উকিল হিসেবে কি করা যাইতে পারে? নিযুক্ত করা যাইতে পারে। তার মানে একজন কোর্ট ইন্সপেক্টর যে আছেন তাকে, অর্থাৎ যে কোর্টের ইন্সপেক্টর এবং ডেপুটি ইন্সপেক্টর যারা আছেন তাদেরকে কি করা যেতে পারে? পাবলিক প্রসিকিউটর বা সরকারি উকিল হিসেবে কি করা যেতে পারে? নিযুক্তি করা যেতে পারে। যাই হোক, তাহলে ফৌজদারি কার্যবিধির 492-2 বলতেছে কোন এলাকায় পাবলিক প্রসিকিউটর ধরেন নাই, তাহলে দায়িত্বটা কে নেবেন? জেলা ম্যাজিস্ট্রেট অন্য ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটরে কি দিবেন? দায়িত্ব অর্পণ বা প্রদান করবেন। ফৌজদারি কার্যবিধির 492 ধারা। জীবনে প্রশ্ন আসবে না এগুলো থেকে। এই পাবলিক প্রসিকিউটর কাকে বলে? 4 ধারায়, ঠিক আছে। নিযুক্ত করেন কে? সরকার। কে? সরকার। যদি কোনো জেলার ভিতরে না থাকে তাহলে এই দায়িত্বটা কে পালন করবে এই বিষয়ে সিদ্ধান্ত কে দিবেন? জেলা ম্যাজিস্ট্রেট। যদি এমসিকিউ প্রশ্ন আসে, 493 ধারার প্রশ্ন আসবে না। 494 ধারা একবার প্রশ্ন আসছিল 2018 সালে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, মুকদ্দমা পরিচালনা প্রত্যাহারের ফল। যদিও এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। মুকদ্দমা পরিচালনা প্রত্যাহারের ফল সম্পর্কিত অপরাধ তদন্ত নির্দেশিকা একটা বিশদ আলোচনা আছে। যেমন ধরেন আপনি একজন মামলার অ্যাডভোকেট বা রাষ্ট্রপক্ষের একজন কি উকিল, তখন একজন ব্যক্তির প্রতি অনেকগুলা মামলা কি চলমান আছে। এই চলমান মামলাগুলা থেকে এক বা একাধিক অপরাধ থেকে অভিযোগ থেকে তাকে কি দেওয়া যেতে পারে? অব্যাহতি দেওয়া যেতে পারে। তাহলে এই সম্পর্কে এই একটা আবেদন করতে হয়। আবেদনটা কোথায় আসবে? আইন মন্ত্রণালয়ে আসবে। অপরাধ তদন্ত নির্দেশিকাতে এই প্রশ্ন আমরা বিস্তারিত আলোচনা করব যে মোকদ্দমা পরিচালনা প্রত্যাহারের জন্য যে প্রক্রিয়াটা কি। তখন আইন মন্ত্রণালয় আবার সংশ্লিষ্ট ওইখানে জেলায় তাদের সাথে পর্যালোচনা করবে, করে একটা সময় গিয়ে তাদের কি কি করা যাইতে পারে? মামলা যে তার বিরুদ্ধে চলতেছে মোকদ্দমা থেকে কি করতে পারে?
প্রত্যাহার করতে পারে। আরো সহজে বলি, ফৌজদারি কার্যবিধি আইনের 494 ধারার যদি একদম সংক্ষিপ্ত আমরা কথাটা পড়ি, এটার মূল কথাটা হচ্ছে, দুইকে এই প্রশ্নের উত্তর কে দিতে পারেন? ধরেন এখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হয় নাই, তাহলে ছেড়ে দিছে, এটার নাম কি? অব্যাহতি না খালাস? বলেন। তাহলে আপনারা আইন পড়তেছেন, আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের পরীক্ষা করে ফেলি। কোনো ব্যক্তির বিরুদ্ধে এখনো চার্জ গঠন করা হয় নাই, আদালত তাকে ছেড়ে দিতেছে, এটার নাম কি? অব্যাহতি না খালাস? এটার নাম হলো অব্যাহতি। আর কোনো ব্যক্তির বিরুদ্ধে অলরেডি চার্জ গঠন করে ফেলছে, সাক্ষ্য প্রমাণ টমাণ ইত্যাদি নেওয়া হয়েছে, এখন দেখছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ নাই, এটার নাম কি? খালাস। এটার নাম কি? খালাস। ঠিক ফৌজদারি কার্যবিধি আইনের 494 ধারায় আইসা এই কথাটা বলতেছে যে পাবলিক প্রসিকিউটর যখন মুকদ্দমা পরিচালনা করবেন, তাহলে মুকদ্দমা পরিচালনা যখন মানে কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন মামলা প্রত্যাহার করা হবে, তখন চার্জ গঠন করার আগেই যদি মামলা প্রত্যাহার করা হয়, তাহলে তাকে কি দিতে হবে? অব্যাহতি। চার্জ গঠন করার পর যদি তাকে মামলা প্রত্যাহার করা হয়, তাহলে তাকে কি দিতে হবে? খালাস দিতে হবে। এই কথাটাই বলছে ফৌজদারি কার্যবিধির কত ধারা? 494 ধারা। তাহলে অব্যাহতি এবং খালাস বুঝছেন? তাহলে পাবলিক প্রসিকিউটর দেখতেছে, দেখেন, পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে যে ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা চলতেছে এবং যে সমস্ত অপরাধে তার বিচার হচ্ছে, তার যে কোনো একটা বা একাধিক অপরাধ সম্পর্কে এই মামলার বিচার পরিচালনা প্রত্যাহার করতে পারবেন। নিজে পারবেন না, আদালতের অনুমতি নেবেন এবং আবেদন করতে হবে। যদি এরকমটা করা হয়ে থাকে, ধরেন 3টা 4টা বিষয়ের অপরাধ আপনার বিরুদ্ধে চলমান, পাবলিক প্রসিকিউটর চাইলে 1 2টা থেকে আপনাকে বাদ দেওয়ার জন্য কি করতে পারবে? আবেদন করতে পারবে। তাহলে আপনাকে যদি বাদ দেয়, তাহলে সেই ক্ষেত্রে চার্জ গঠন করা হওয়ার আগেই বাদ দিছে, তাহলে আপনাকে অব্যাহতি দিতে হবে না এই ঘটনা থেকে? অব্যাহতি। চার্জ গঠন করার পরে প্রত্যাহার করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? তাহলে সেই ক্ষেত্রে খালাস দিতে হবে। এগুলো এক সময় একটা প্রশ্ন হয়েছিল 18 সালে কনস্টেবল থেকে এসআই। এগুলো আসলে প্রশ্ন করার মতো কোনো জায়গা সাধারণত না। ঠিক আছে, প্রশ্ন করবেন এই জায়গাগুলোর থেকে। ফৌজদারি কার্যবিধি আইনের আমরা পরবর্তী অধ্যায়ে যদি চলে যাই, এটা আমাদের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, লাস্টের দিক দিয়ে গিয়া ফৌজদারি কার্যবিধি আইনের 39 নম্বর অধ্যায়, জামিন সম্পর্কিত অধ্যায়। ফৌজদারি কার্যবিধি আইনের এই অধ্যায়টা আমাদের জন্য আসলে খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে এই 496 এবং 97 এই দুইটা দ্বারা এবং 501 502 দ্বারা, এগুলো থেকে খুব কিন্তু ভালো পরিমাণ আমাদের প্রশ্ন হয়। ফৌজদারি কার্যবিধি আইনের এই 39 নম্বর অধ্যায়ের যে আলোচনার বিষয়, জামিন। তাহলে জামিন কি? জামিন বুঝেন? জামিন, জামিন মানে হলো বেল, না? তাহলে জামিন মানে কোনো ব্যক্তিকে অপরাধের দায় থেকে অব্যাহতি প্রদান করা, ক। কোনো ব্যক্তিকে কোনো অপরাধ থেকে খালাস প্রদান করা, খ। কোনো ব্যক্তিকে সাময়িক সময়ের জন্য মুক্তি প্রদান করা, গ। নাকি সব কয়টাই সঠিক? সজল ভাই, কোনটা সঠিক হবে? মানে জামিনে এমসিকিউ প্রশ্ন করছি, জামিন সম্পর্কে কোনটা সঠিক? কোনো ব্যক্তিকে অপরাধের দায় থেকে অব্যাহতি প্রদান করা, এটা হলো ক। কোনো ব্যক্তিকে অপরাধ থেকে খালাস প্রদান করা, খ। নাকি কোনো ব্যক্তিকে সাময়িক সময়ের জন্য মুক্তি প্রদান করা, উত্তর হলো 3 নম্বর বা গ। সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়াকে বলা হয় কি? জামিন। তাহলে যদি কোনো ব্যক্তিকে, আরেকটা এমসিকিউ প্রশ্ন, জামিন দেওয়ার ক্ষমতা কার? আদালতের ক্ষমতা এটা নাকি পুলিশ অফিসারের ক্ষমতা? জামিন দেওয়ার ক্ষমতা কার, পুলিশের না আদালতের? উত্তর হলো দুইটাই সঠিক। পুলিশও জামিন দিতে পারে, আদালতও জামিন দিতে পারে। পুলিশ অফিসারও জামিন দেওয়ার ক্ষমতা আছে, আদালতও জামিন দিতে পারে। আচ্ছা, এরপরে প্রশ্ন, তাহলে জামিন কাকে বলে? যদি জামিনের সংজ্ঞা আসে, আপনি লিখবেন ফৌজদারি কার্যবিধানের 496 এবং 497 দ্বারা। কত দ্বারা লিখবেন? 496 এবং 497 দ্বারা। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 496 এবং 97 দ্বারা মোতাবেক পুলিশের হেফাজত থেকে বা আদালতের হেফাজত থেকে কোনো ব্যক্তিকে বা কোনো অভিযুক্ত ব্যক্তিকে পরবর্তী সময়ে আদালতে হাজির হওয়ার জন্য অথবা পুলিশের কাছে হাজির হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সাময়িক সময়ের জন্য যে মুক্তি প্রদান করা হয়, সেটাকে কি বলা হয়? জামিন বলা হয়। ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 496 97। আর যদি পরীক্ষাতে আগাম জামিনের প্রশ্ন চলে আসে, তাহলে ধারা হবে 498। কত হবে? যদি আগাম জামিনের কোনো ধারা চলে আসে, তাহলে কিন্তু উত্তর লিখতে হবে 498 দ্বারা। আচ্ছা, তাহলে আগাম জামিনের প্রশ্ন আমাদের সাধারণত প্রশ্ন হবে না। এটা আপনার যদি উকালতি পড়াশোনা করেন, তাহলে আগাম জামিন নিয়ে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে।
ঠিক আছে। আর 498 এখানে মূল বইয়ের জায়গাতে এতটা ব্যাখ্যা পাবেনও না, ভাষ্য পড়লে আপনি কেমন একটা পাবেন। ফৌজদারি কার্যবিধির 496 এবং 97 দুইটা ধারাতেই কি জামিনের বিধান। 496 হলো জামিনযোগ্য অপরাধীকে জামিন, 497 দ্বারা হলো জামিনের অযোগ্য অপরাধীকে জামিন। তাহলে আমার প্রশ্ন হলো, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কোনো অপরাধী বা অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেওয়া যায়, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি দুইটাই সঠিক? উত্তর কি হবে? উত্তর হবে দুইটাই সঠিক। জামিনযোগ্য অপরাধীকেও জামিন দেওয়া যায়, জামিনের অযোগ্য অপরাধীকেও কি দেওয়া যায়? জামিন দেওয়া যায়। এ কি আপনাদের কি লোড হয়ে যাচ্ছে, বেশি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হোক একটু না, কালকে দাও রিভিশন দিব এইগুলো, দুইটা দ্বারা নিয়ে দেন আজকে, নাহলে লস হয়ে যাবে। ঠিক আছে, লস হয়ে যাবে কিন্তু। ফৌজদারি কার্যবিধি আইনের আবার তো আমরা রিভিশন দিচ্ছি টোটাল ফৌজদারি কার্যবিধি আইন, যে আগামী ক্লাসে শেষ করতে পারি, আবার এক ধারা থেকে শুরু হয়ে যাবে ফৌজদারি। কথা বুঝেন নাই? যদি কারো কষ্ট হয় যে না আমার তো সব ক্লিয়ার, রিভিশনে আসবো না, আপনার জন্য ছুটি 2-3 দিন, ক্লাসে জয়েন করার দরকার নেই। ঠিক আছে, কিন্তু আবার একদম শূন্য থেকে ফৌজদারি শুরু হবে। তারপর সাক্ষ্য আইন, সাক্ষ্য আইন শুরু শূন্য শেষ করে আবার সাক্ষ্য আইনের রিভিশন, তারপর অন্য আইন। ঠিক আছে, এরপরে যখন ফৌজদারি সাক্ষ্য আইন শেষ করে দণ্ডবিধি যাব, তখন আবার ফৌজদারি সাক্ষ্য আইন দুইটা রিভিশন দিয়ে আবার দণ্ডবিধি আইন শুরু করব। সময় নষ্ট হবে, কিন্তু ধারাগুলো আপনার জন্য কি হয়ে যাবে, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের ঘাবড়ানোর কোনো কারণ নাই। এপ্রিল মাসে আবার একটা, আমি প্রতি বছর এপ্রিলে আবার একটা নতুন ব্যাচ শুরু হবে, ওই ব্যাচের ক্লাস আপনারা আবার নতুন করে ফৌজদারি পড়বেন, আবার সাক্ষ্য আইন পড়বেন ওইখানে, ক্লাসের লিঙ্ক বুঝেন নাই? তাহলে বলবেন কততে আপনি, ওই নতুন ব্যাচের লিঙ্ক আপনাদেরকে দিব, ওইখানে আপনারা ক্লাস করবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে যে খালি পড়ার উপরেই থাকবেন, বলার কোনো কারণ নাই। ফৌজদারি কার্যবিধি আইনের 400, কারণ ওইটাকে নিতে পারবেন, ওইটা যে আপনার জন্য তখন খুব ইজি হবে, যদিও ওইটার জন্য আপনারা অপেক্ষা করবেন না, তখন আপনারা পুরাতন ছাত্র থাকবেন ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধি আইনের 496, জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত, বইয়ের ভাষা বললে কঠিন হবে, আরো সহজ করে বলি, কোনো ব্যক্তির অপরাধটা কি জামিনযোগ্য, এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ অফিসার নিয়ে আসছে, পুলিশের হেফাজতে আছে, অথবা এই ব্যক্তিকে আদালতে অফিসারের কাছে প্রেরণ করা হয়েছে, এখন দেখতেছে এই ব্যক্তির অপরাধটা কি অপরাধ, জামিনযোগ্য, তাহলে তাকে কি করবে, জামিনে মুক্তি দিবে। ফৌজদারি কার্যবিধি আইনের 400 কত ধারা, 96 ধারা, বোঝার চেষ্টা করেন। বইয়ের ভাষায় যদি পড়তে চান তাহলে খুব কষ্ট হবে। বইয়ের ভাষায় বলতেছে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত। আমি যখন প্রথম আইন পড়া শুরু করছি, তখন এই 496 এই যে এই কথাটা দেখেন, যদি বই খোলা থাকে, জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত অপর কোনো ব্যক্তি, মানে এই কথাটা বুঝতে যে আমার কত সময় লাগছে, খুব কষ্ট হয়েছে যে কি কথা বলতে হবে, তো এটা ফিনিশিংই করতে পারতেছি না, যে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত, এটা আবার কেমন কথা? তার মানে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যতীত, তাহলে জামিনের অযোগ্য আছে যারা, এগুলা ব্যতীত, এগুলা ব্যতীতের নাম কি, জামিনযোগ্য। এখন তো সহজ লাগে, তাহলে আপনার কাছেও প্রথম প্রথম এরকম কঠিন মনে হইতেছে, কয়দিন পরে গিয়ে একদম সহজ হয়ে যাবে। তাহলে জামিনযোগ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে যদি গ্রেপ্তার করে পুলিশ, তাহলে পুলিশও পারবে তাকে আদালতে পাঠায় দিছে 24 ঘন্টার ভিতরে, আদালতও তাকে কি করতে পারবে, জামিনে মুক্তি দিতে পারবে, কিসের ভিতরে, যদি সে জামানত দিতে কি থাকে, প্রস্তুত থাকে। আর যদি সে জামানত দিতে নাও পারে, তাহলে সে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত কি করা যাবে, জামানত গ্রহণ করার দরকার নাই, সে হাজির হওয়ার জন্য জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদন করলেও তাকে মুক্তি দিতে পারবেন। তাহলে সহ হতে পারে, ব্যতীত হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা খুব সহজ কথা, 496 দ্বারা পড়া শেষ। কি পড়তেছি, কোনো ব্যক্তির অপরাধটা জামিনযোগ্য, জামানতের বিনিময়ে অথবা জামিনদার ব্যতীত যদি সে মুসলেকা দেয়, মুসলেকার মাধ্যমে তাকে কি দেওয়া যাবে, জামিন দেওয়া যাবে। ধারা কত, 496, পুলিশ প্রবিধানের 317 বিধি, 317। 317 জামিনের কথা শুনলে ব্যবহার করবেন। কেন? জামিন গ্রেপ্তারে নমনীয়তা প্রদর্শন করতে, অহেতুক গ্রেপ্তার এড়াইতে হবে, এবং জামিন প্রদানে কি করতে হবে, নমনীয় হইতে হবে। এই কথা কিন্তু বলা আছে পুলিশ প্রবিধানে কত বিধিতে, 317 বিধিতে। তাহলে আপনি যখন জামিন সংক্রান্ত কোনো কথা পাবেন এবং গ্রেপ্তারের নমনীয়তার কোনো শব্দ পাবেন, তো নমনীয় মানে কি, মানে গ্রেপ্তারের ক্ষেত্রে অহেতুক গ্রেপ্তার করা যাবে না, অন্যায়ভাবে গ্রেপ্তার করা যাবে না, এই সমস্ত ক্ষেত্রে 317 বিধি আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে 496 দ্বারা জামিন কে দেয়, পুলিশও দেয়, আদালতও দেয়।
কোন অপরাধীকে দেয়? জামিনযোগ্য অপরাধীকে দেয়। কোন শর্তে দেয়? জামানতের মাধ্যমেও দেয়, মুচলেকার মাধ্যমেও দিতে পারে। মুচলেকা জামিনদার সহ না হলেও হবে। ধারা কত? 496। 497 ধারা বলতেছে জামিনের অযোগ্য অপরাধীকেও জামিনে মুক্তি দেওয়া যায়। কাকে? জামিনের অযোগ্য অপরাধী যারা আছে, এটা অনেক লম্বা কথা, আপনারা সহজ ভার্সনটা নেন। যে কোনো ব্যক্তির অপরাধ এমন জামিনের অযোগ্য, পুলিশ অফিসার কর্তৃক থেকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের কাছে বা অফিসারের কাছে প্রেরণ করা হয়েছে, যদি দেখে সেই ব্যক্তির অপরাধটা জামিনের অযোগ্য, সেই ক্ষেত্রেও তাকে কি করা যায়? জামিনে মুক্তি দেওয়া যায়। তাহলে আপনি এত কথা সময় শোনার সময় কই? 497-1, যে ব্যক্তির অপরাধ জামিনের অযোগ্য তাকেও জামিনে মুক্তি দেওয়া যায়। তবে জামিনের অযোগ্য অপরাধ এটা সাধারণ কোনো অপরাধ না, তার মৃত্যুদণ্ড হইতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এই ব্যক্তিকে কি করা যায় না? জামিনে মুক্তি দেওয়া যায় না। ধারা কত? 497 এক। তবে আরো শর্ত হলো, হোক মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে, তাতে কি? সে একজন নারী। দেখছেন অধিকার কাকে বলে? সে একজন নারী। আর কি? সে একজন পীড়িত বা অক্ষম অসুস্থ। আরেকজন 16 বছরের কম বয়স্ক শিশু। কতবার যে প্রশ্ন আছে এই জায়গাটা থেকে, হিসাব নাই এটার কোনো। তাহলে একজন অসুস্থ ব্যক্তি সমান সমান নারী নাকি? মানে অসুস্থদেরকেও জামিনে মুক্তি দেওয়া যায়, একজন নারীদেরকেও কি করা যায়? অন্যভাবে নিয়ে না কথাটা, মানে যারা বলে এটা সবসময় বলি যে নারী পুরুষের অধিকার সমান, আসলে কি নারী পুরুষের অধিকার সমান? জীবনও সমান না। নারীর অধিকার অগ্রাধিকার, এটা ইসলামে অগ্রাধিকার দিয়ে রাখছে, আইনে অগ্রাধিকার দেয়া আছে। যাদেরকে অগ্রাধিকার দেয়া আছে, অগ্রাধিকার মানে কি সমান না বেশি? বেশি, বিশেষ অধিকার। তাহলে যাদেরকে অগ্রাধিকার দেয়া আছে তারা সমান অধিকারের আন্দোলন করে, এটা যৌক্তিক বলেন? হ্যাঁ। ধরেন আপনাকে 50% কোটা দেয়া আছে, এখন আপনি 30% কোটার জন্য আবেদন করতেছেন আপনার পক্ষে। এই বিষয়টা হচ্ছে এরকম। সব জায়গায় যত আইন দেখবেন, সব আইনে নারী হইলেই কি জামিনে মুক্তি দেওয়া যায়, যত বড় অপরাধী হোক না কেন। মৃত্যুদণ্ড হইতে পারে, মার্ডার কেসের আসামি, নো প্রবলেম, জামিন প্রদানের ক্ষেত্রে কি শৈথিলতা আছে। তাহলে 497 তিনটা কথা মনে রাখবেন। কয়টা কথা? তিনটা। জামিনের অযোগ্য অপরাধীকেও জামিন দেওয়া যায় প্রথমে, পরবর্তীতে কি? তবে দেওয়া যায় না কেন? মৃত্যুদণ্ড হইতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে, এমন বড় অপরাধ দিবেন না। তবে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে, তাদেরকে কি জামিন দেওয়া যায়? দেওয়া যায় তিনটা ক্ষেত্রে। নারী বা মহিলা হলে, অসুস্থ বা পীড়িত বা অক্ষম হলে, কত বছরের কম বয়স্ক শিশু হলে, 16 বছরের কম বয়স্ক শিশু হলে তাদেরকেও জামিন দেওয়া যায়। তাহলে 497-1 কি? জামিন দেওয়া যায়, যায় না, আবার যায়। তাহলে যায় নর্মালি, আবার যায় না কেন? মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কি হইতে পারে? তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে দোষী বলে যদি বিশ্বাস করার কারণ থাকে তাহলে দেওয়া যাবে না। কিন্তু এদেরকেও দেওয়া যাবে, কেন হলে? সরকারি চাকরিজীবী হলে, নাকি ক্ষমতাসীন দলের ব্যক্তি হলে। না, 16 বছরের কম বয়স্ক শিশু, নারী, আবার অসুস্থ কোনো ব্যক্তি হলে। 497-2 বলতেছে যদিও বা জামিনের অযোগ্য অপরাধ, সেই ক্ষেত্রে তাকে আদালতের নিকট হাজির করার পর যদি মনে হয় জামিনের অযোগ্য অপরাধ করছে, বিশ্বাস করার যুক্তিসঙ্গত কোনো কারণ নাই, তাহলে এই সম্পর্কে আর অনুসন্ধান বা সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে তাকে কি করা যাবে? জামিনে মুক্তি দেওয়া যাবে। তাহলে আরো সহজ কথা, যে জামিনের অযোগ্য অপরাধ কিন্তু আদালতের কাছে একটু ভেজাল মনে হইতেছে, তাহলে এই সম্পর্কে আরো অনুসন্ধান খোঁজখবর নেওয়ার দরকার। অনুসন্ধানের লক্ষ্যে তাকেও কি করা যাবে? জামিনে মুক্তি দেওয়া যাবে। 407 একটা প্রশ্ন পড়াবো কিন্তু আজকে, এই পড়াটা শেষে এটা নিয়ে যাবেন আজকে। 497 কত এটা? 2। 3 হলো যদি জামিনে মুক্তি দেওয়া হয় তাহলে তার কারণগুলো কি করতে হবে? এই যে 497-1-2 যদি মুক্তি দেওয়া হয় তাহলে তাকে এর কারণটা লিপিবদ্ধ করতে হবে, এটা আপনার লেখার দরকার নেই। 4 হলো কোনো মামলা ব্যক্তির বিচার কার্যক্রম শেষ, কিসের জন্য এসে হাজির হবে? রায় শ্রবণের দিন, যেদিন রায় হবে এই দিন যেন এসে হাজির হয়ে যায়, এই জন্য তাকে অন্তর্বর্তীকালীন জামিন মুক্তি দেওয়া যায়। 497 কত দ্বারা? 4 দ্বারা। তাহলে একে কি? মুক্তি দেওয়া যায়, যায় না, আবার যায়। দুয়ে কি? অনুসন্ধান বা সাক্ষ্য প্রমাণের লক্ষ্যে জামিনে মুক্তি দেওয়া যায়। 3 হলো কারণ লিপিবদ্ধ করা। 4 কি? বিচার কার্যক্রম শেষ, তাহলে রায় হইতে আরো দেরি আছে, তাহলে রায়ের দিন এসে আপনি কি হয়ে যাবেন? হাজির হয়ে যাবেন। এই মর্মে তাকে জামিনে কি দেওয়া যায়? মুক্তি দেওয়া যায়। 497-5, জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আবার হাজির করা যায়? হাজির করা যাবে? প্রশ্ন হয় না এটা? পুলিশের পদোন্নতি পরীক্ষার একটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আবার কখন হাজির করা যায়। এই প্রশ্ন যদি লেখা শুরু করেন, তাহলে এই প্রশ্ন লেখার জন্য আপনাকে একটা শর্ত পালন করতে হবে, নাহলে আপনি কি ভালো নাম্বার পাবেন না। জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে যদিও বা হাজির করা যায়, ফৌজদারি কার্যবিধি আইনের 497 এর 5-এ যায়, ফৌজদারি কার্যবিধির 501-এ যায়, 502-এ যায়, ধারাগুলো সবই পারবেন। কিন্তু 497 ধারার 5-এর যে কথাটা, এর আগে বোঝার চেষ্টা করেন, যে হাইকোর্ট বিভাগ অথবা দায়রা আদালত যদি নিজে কোনো ব্যক্তিকে মুক্তি দেয়া থাকে, তাহলে অন্য কোনো আদালত এই মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করাইতে বা তাকে হাজত করতে কি করতে পারে, প্রেরণ করতে পারে। ধরুন হাইকোর্ট কেউকে জামিনে মুক্তি দিছে, বোঝার চেষ্টা করেন, দায়রা আদালত দিছে, বিচারের প্রয়োজনে অন্য আদালত কি করতে পারবে, অন্য আদালত তাকে আবার কি করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে, বা জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আবার কি করতে পারবে, হাজির করতে পারবে। এটা হলো নর্মাল কথা। কিন্তু ভাষ্যতে 5টা কথা আসছে 497-এর, এটা দিয়ে আপনি লেখা শুরু করবেন। যদি এই প্রশ্নটা আসে, মনে করবেন যে এটা ভাষ্য কেন্দ্রিক প্রশ্ন হয়েছে, যে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আবার হাজির করার শর্ত কয়টা, 5টা, এটা দিয়ে লেখা শুরু করবেন। কি, জামিনে মুক্তি লাভের পর যদি একই অপরাধ আবার করে, 1 নাম্বার। জামিনে মুক্তি লাভের পর যদি তদন্ত কার্যক্রমে বাধা দেয়, 2 নাম্বার। জামিনে মুক্তি লাভের পর যদি সাক্ষ্য প্রমাণ ধ্বংস করে, 3 নাম্বার। যদি জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, 4 নাম্বার। যদি সে প্রতিশোধ প্রবণ হয়ে যায়, 5 নাম্বার। এই 5টা কথাতে আপনি লেখা শুরু করতে হবে, তাহলে আপনার এই প্রশ্নের পূর্ণ নাম্বার আপনি পাবেন। পরবর্তীতে দ্বারা আপনি 497 দিবেন, আরো পরবর্তীতে সামনে গিয়ে দ্বারা আসতেছে, এগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি আজকে এই 5টা শব্দ নিয়ে যান, যে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আবার পুনরায় গ্রেপ্তার বা হাজির করার বিধান কি। তাহলে 5টা কথা, জামিনে মুক্তি পায় আবার এই অপরাধ করতেছে, সাক্ষ্য প্রমাণ ধ্বংস করতেছে, তদন্তের কাজে বাধা দিচ্ছে, সে জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে বা বিদেশে চলে যাইতে চাচ্ছে ইত্যাদি। আর এটা কি, সে প্রতিশোধ প্রবণ হয়ে যাচ্ছে, তাহলে তাকে কি করা যায়, পুনরায় গ্রেপ্তার বা হাজির করা যায়। 497 ভাষ্যতে এটা আছে। একাধিকবার এই প্রশ্ন হয়েছে, যারা ভাষ্য ধরে লিখতে পারছেন, বা ভাষ্য আপনি তো লিখতে হবে না যে ভাষ্য, এই কথাগুলো দিয়ে যারা শুরু করবেন, তাদেরটা সুন্দর হবে। এরপর অন্য দ্বারা লিখতে পারবেন, আপনার সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, প্রায় 11টা 20 বেজে গেছে। ফৌজদারি কার্যবিধি আইনের আজকে আমাদের আলোচনা যেতটুকু হয়েছে, আগামী ক্লাসে দেখা যাক শেষ করা যায় কিনা। ইনশাল্লাহ রিভিশন ছাড়া যদি শুরু করি, হয়তো শেষ করা যেতে পারে। তাহলে কোথা থেকে শুরু হয়েছিল, ফৌজদারি কার্যবিধি আইনের 412 দ্বারা আসামি দোষ স্বীকার করলে আপিল নেই, 413 দ্বারা তুচ্ছ মামলার আপিল নেই, 5,000 টাকা 1 মাস কারাদণ্ড, 414 দ্বারা সংক্ষিপ্ত মামলা বিচারের বা আদেশের রায়ের বিরুদ্ধে আপিল নাই। ফৌজদারি কার্যবিধি আইনের 415 ধারা 13-14 আদেশের বিরুদ্ধে সাথে যদি নতুন অপরাধ দণ্ড যুক্ত হয়, তাহলে আপিল করা যাবে। খালাসের বিরুদ্ধে আপিল 417 ক দ্বারা 60 দিনের ভিতরে করতে হবে। ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতের আদেশের বিরুদ্ধে কোথায়, হাইকোর্ট বিভাগে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল 417 ক দ্বারা। আপিল আইনের প্রশ্নে ঘটনার প্রশ্নে গ্রহণযোগ্য হবে 418 দ্বারা। আপিলের আবেদন লিখিতভাবে করতে হবে, আপিলকারী কর্তৃক করতে হবে, রায়ের কপি সংযুক্ত করতে হবে। আপিলকারী কারাগারে থাকলে কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে আবেদন করতে হবে 420 দ্বারা। হেবিয়াস কর্পস জাতীয় আদেশ দানের ক্ষমতা 91 দ্বারা। পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করবেন সরকার, না থাকলে জেলা ম্যাজিস্ট্রেট এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। 92, যদি পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে কারো মামলা প্রত্যাহার করেন, তাহলে আসামিকে অব্যাহতি বা খালাস দিতে হবে 494 দ্বারা। 400 কত, 94 দ্বারা। 496 জামিনযোগ্য অপরাধীকেও জামানতের বিনিময়ে অথবা মুচলেকার বিনিময়ে জামিন দেওয়া যায় 496। 497-এর জামিনের অযোগ্য অপরাধীকেও জামিন দেওয়া যায়, তবে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হইলে সন্দেহ হলে দেওয়া যায় না। তবে নারী শিশু অথবা যদি সে কি হয়, পীড়িত বা অক্ষম হয়, তাহলে তাকেও জামিনে মুক্তি প্রদান করা যায়। 1, 2 হলো অনুসন্ধান বা আরো সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে জামিনে মুক্তি প্রদান করা যায়। 3 হলো কি, এর কারণ লিপিবদ্ধ করতে হবে। 4 হলো রায় সফরের দিন যেন এসে হাজির হয়ে যায়, এই জন্য তাকে জামিনে মুক্তি প্রদান করা যায়। 5 হলো জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আবার হাজির করা যায়। 5টা প্রক্রিয়া সাধারণত কি কি বলেন সবাই, আমি আর বলবো না এই 5টা। দেখেন তো কয়টা মিলে 5টার ভিতরে, কথাগুলো কিন্তু একদম সহজ। তাহলে জামিনে মুক্তি পাই এই অপরাধ আবার করতেছি, তদন্ত কার্যক্রমে বাধা দিচ্ছি, সাক্ষ্য প্রমাণ নষ্ট করতেছি, জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছি, প্রতিশোধ প্রবণ হয়ে গেছি, তাহলে আমাকে আবার গ্রেপ্তার করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।